আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সাথে ফিজিক্সের আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের ফিজিক্সের বিষয়বস্তু থাকবে আসলে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমার পরিচয় আসলে দিলাম না, এর আগেও আপনাদের সাথে যেহেতু অনেকবার ক্লাস হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার ফিজিক্স। যে অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার ফিজিক্স যেটা আমরা এর আগের যে দুইটা ক্লাস আমরা করেছি, যেমন অপটিক্স, তারপরে হচ্ছে অপটিক্সের পরে আমরা কোয়ান্টাম মেকানিক্স করেছি। এই যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছি, ওই চ্যাপ্টারগুলোতে আমাদের অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্সের অনেক টপিকস আলোচনা করা হয়েছে। বিশেষ করে হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আমরা আলোচনা করেছি। কোনো একটা পার্টিকেল কিভাবে ওয়েভের মতো আচরণ করে, কিভাবে একটা ওয়েভ পার্টিকেলের মতো আচরণ করে, এই টপিকসগুলো অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। সেজন্য এই চ্যাপ্টারে যখন আমরা আলোচনা করব তখন এই টপিকসগুলো খুব ডিটেলস আলোচনা করব না, হালকা একটু এগুলো সম্পর্কে কথা বলে বা আলোচনা করে চলে যাব। তো আজকের যে ক্লাস হবে সেই ক্লাসের ওভারভিউতে আমরা দেখে নিই যে কি কি টপিকসগুলো আসলে এই চ্যাপ্টার থেকে বা এই আলোচনা থেকে আমরা জানতে পারবো। প্রথমত হচ্ছে কোয়ান্টাম ক্যারেক্টার অফ রেডিয়েশন, অর্থাৎ কোনো একটা কোয়ান্টাম স্ট্রাকচারের ক্ষেত্রে যখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের রেডিয়েশন বা বর্ণালী তৈরি হয়, সেগুলোর ক্যারেক্টার কেমন হবে, বা এই অ্যাটমিক পর্যায়ে বা সাব অ্যাটমিক পর্যায়ের বর্ণালীগুলো আসলে মূলত সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। ফটো ইলেকট্রিক এফেক্ট দেখব আমরা, যেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন আসলে এটার ব্যাখ্যা দিয়েছিল, যদিও বিজ্ঞানী হার্টস এটার সম্পর্কে প্রথম ধারণা দেয় সেইটা, এবং এইখান থেকে আসলে মূলত আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের জন্ম আসলে। তারপরে হচ্ছে কম্পটন ইফেক্ট, একই দুটোটা ঘটনা, ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং কম্পটন ইফেক্ট, এই দুইটা জিনিস থেকেই আসলে আমরা বুঝতে পারি যে লাইট বা ওয়েভ আসলে কণার মতো আচরণ করে বা তাদের পার্টিকেল ক্যারেক্টারিস্টিক্স আছে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, আমি আগেও বলেছি যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আমরা কোয়ান্টাম মেকানিক্সও দেখেছি। আজকে এখানে জাস্ট এমনি নর্মালি রাখার জন্য রাখা, দেখবো আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচার, যে অ্যাটমিক স্ট্রাকচার কেমন হবে। এই অ্যাটমিক স্ট্রাকচারগুলোর জন্য, মানে এই অ্যাটমিক স্ট্রাকচারটা তো এমনি এমনি একদিনে আসে নাই, নিশ্চয়ই অনেক গবেষণার ফলাফল, এবং এই অ্যাটমিক স্ট্রাকচারগুলো বর্ণনা করার জন্য রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, তারপর বোর্স মেকানিজম বা বোর্স মডেল, এই জিনিসগুলো কিভাবে আসলো এবং এখানে কি কি জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য দেখতে হবে সেই জিনিসগুলো আমরা দেখব। অ্যাটমিক স্পেকট্রা, অর্থাৎ সাব অ্যাটমিক পর্যায়ে কি কি ধরনের বর্ণালী তৈরি হইতে পারে সেগুলো সম্পর্কে দেখব। প্রোডাকশন অফ এক্স রে কিভাবে তৈরি হয়, এবং লেজার, অর্থাৎ এই টপিকসগুলো সম্পর্কে আমরা দেখব। এই টপিকসগুলোর সাথে রিলেটেড আরো অন্যান্য অনেক জিনিস আছে, সেগুলো সম্পর্কে আমরা হালকা জানার চেষ্টা করব। প্রথমেই চলে আসি আমরা হচ্ছে কোয়ান্টাম ক্যারেক্টার অফ রেডিয়েশনে। কোয়ান্টাম ক্যারেক্টার অফ রেডিয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জন্য। মূলত কোয়ান্টাম মেকানিক্সের আলোচনা আসলে এই জিনিসগুলো আসবেই। তো কোয়ান্টাম মেকানিক্সও আমরা হালকা করে এই জিনিসগুলো আলোচনা করেছি, তারপরেও এখন কিছুটা আলোচনা করি। অর্থাৎ কোয়ান্টাম যে লেভেল অথবা সাব অ্যাটমিক বা অ্যাটমিক যে লেভেল, সেই লেভেলগুলোতে আমরা জানি হচ্ছে একটা পরমাণুর ভিতরে হচ্ছে নিউক্লিয়াস থাকবে, প্রোটন থাকবে, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকবে, এবং নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রনের ম্যাগ, যেটাকে আমরা বলি প্রবাবিলিটি, যেটা আমরা দেখছিলাম যে কিছু সংখ্যক ইলেকট্রনের ঘোরাঘুরি করবে, এবং সেটা নির্দিষ্ট কক্ষপথে না বলে ইলেকট্রন ম্যাগ আকারে বলাই বেটার হয় কোয়ান্টাম মেকানিক্স হিসেবে আর কি। তো এই যে এই নিউক্লিয়াসের চারপাশে যে কিছু ইলেকট্রনের ম্যাগ ঘোরাঘুরি করবে, এই ইলেকট্রনের ম্যাগগুলো এগুলোর সাথে অন্যান্য পার্টিকেল বলতে আমরা ওয়েভ পার্টিকেল বোঝাচ্ছি, অর্থাৎ ওয়েভ যখন কলিশন করবে তখন তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, তখন তাদের বিহেভিয়ার কেমন হবে, সেই জিনিসগুলোই এখানে আলোচনা হবে আসলে। তো প্রথমেই আমরা যেটা বলে নিই যে কোয়ান্টাম ক্যারেক্টার অফ রেডিয়েশন বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা বোঝাচ্ছি হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জানি যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। তো বলা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিহেভিং অ্যাজ দো ইট ইজ কম্পোজড অফ ডিসক্রিট প্যাকেট অফ এনার্জি, মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গ যেটা আমরা বলতেছি, এটা এমনভাবে ব্যবহার করবে যেন মনে হবে যে এটা একটা পার্টিকেল অথবা এটা একটা প্যাকেট অফ এনার্জি।
এনার্জির কতগুলো প্যাকেট, যেরকম আমরা যেটাকে ফোটন বলছিলাম আমরা, বা আমরা না, মানে আলবার্ট আইনস্টাইন যেটাকে ফোটন নামে অভিহিত করছিল, এবং এটার আরেকটা নামও হচ্ছে কোয়ান্টা। কোয়ান্টাও আমরা বলতে পারি, ফোটনও বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটা প্যাকেট, এনার্জি প্যাকেট, অর্থাৎ ছোট ছোট পার্টিকেলের মতো আচরণ করবে এবং এই পার্টিকেলটা একটা এনার্জি প্যাকেট হিসেবে কাজ করবে। তো এই জিনিসটা আমাদের এই কোয়ান্টাম লেভেলে বা রেডিয়েশনের ক্ষেত্রে কি হেল্প করবে, বা কোয়ান্টাম মেকানিক্স তৈরির ক্ষেত্রে, কোয়ান্টাম মেকানিক্সের জন্মতে এই জিনিসটা কিভাবে প্রভাব ফেলছিল, সেই জিনিসটা আলোচনা হবে। প্ল্যাঙ্কস ল, যে জিনিসটা আমরা বহুবার বলেছি, এর আগেও 2-3টা ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, যে কোনো একটা ফোটন বা কোয়ান্টা, যেটা আমরা একটা প্যাকেট বলতেছি, এই ফোটনের একটা এনার্জি আছে এবং সেই এনার্জিটা হবে অবশ্যই E=h μ। এইচ এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন, অর্থাৎ যেই তরঙ্গটার কথা আমরা বলতেছি এই তরঙ্গটার ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে নিউ। এবং এই যে কোয়ান্টাম ক্যারেক্টার যখন আমরা বর্ণনা করতে যাব, তখন আসলে কম্পটন এফেক্ট এবং এক্স রে ফোটন এই জিনিসগুলো আমাদের আলোচনায় চলে আসবে। তো আমাদের পরবর্তী টপিকসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই চলে আসি যে এই যে কোয়ান্টাম ক্যারেক্টারের, যে কোয়ান্টাম ক্যারেক্টার আমরা বলতেছি রেডিয়েশনের কোয়ান্টাম ক্যারেক্টার, সেগুলোর মূল পয়েন্টগুলো কী কী, যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে এনার্জি ইজ কোয়ান্টাইজড। এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড করা, অর্থাৎ প্যাকেট আকারে একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে একটা এনার্জি, যেটাকেই আমরা বলতেছি হচ্ছে কোয়ান্টা বা ফোটন। তাইলে এই ক্যারেক্টারিস্টিকটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এনার্জি কি ধরনের হবে? কোয়ান্টাইজড হবে। দ্য এনার্জি অফ এ কোয়ান্টাম ফোটন, এটা আমি অলরেডি বলছি। এনার্জি ফোটনটা, ফোটনের এনার্জিটা কি হবে? E=h μ। পার্টিকেল লাইক বিহেভিয়ার অফ ইন্টারাকশন, অর্থাৎ যখন কোনো একটা ওয়েভ কোনো পার্টিকেলের সাথে বা কোনো ম্যাটারের সাথে, এটা একটা ম্যাটার মনে করলাম, এটা একটা ম্যাটার, এখানে একটা ওয়েভ আছে, এই ওয়েভটা এটার সাথে এসে ইন্টারাক্ট করবে, ধাক্কা খাবে বা কলিশন করবে, তখন কি হবে? তখন দেখা যাবে যে এটা ওয়েভের মতো ব্যবহার করতেছে না, এটা একটা পার্টিকেলের মতো ব্যবহার করতেছে, এবং এটাকেই আমরা ফোটন বলতেছি। সেই জিনিসটাই এখানে বলা হয়েছে অলরেডি, আপনারা দেখবেন কম্পটন এফেক্ট। কম্পটন এফেক্টটাও ঠিক একই ধরনের, সেম ক্যাটাগরির আলোচনাই, তারপরেও এটার মধ্যে একটু ভিন্ন ধরনের কথা আসবে। এখানে একটা ওয়েভ পার্টিকেল অথবা ওয়েভ কিভাবে তার এনার্জি লস করে একটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন তৈরি করবে, সেটা আলোচনা করা হবে কম্পটন এফেক্টে। অ্যাটমিক অ্যাবজর্পশন অ্যান্ড ইমিশন, অর্থাৎ আমরা যে কোনো একটা অ্যাটমকে যখন আমরা কোনো ওয়েভ দিব, তখন সেখান থেকে সে কিছু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, শোষণ করবে, এবং একটা নির্দিষ্ট সময় পর বা অনেক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, সেগুলোর আসপেক্ট ভিন্ন ভিন্ন রকমের হইতে পারে, যে তারা লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাবে অথবা হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসবে ইত্যাদি বিভিন্ন কেসে তারা আবার কিছু পরিমাণ এনার্জি ইমিটও করবে। তো এই অ্যাটমিক অ্যাবজর্পশন এবং ইমিশন নিয়েও আমাদের এই জিনিসগুলো জানতে হবে। তো প্রথমেই যেটা হচ্ছে আমরা এইখানে এই কোয়ান্টাম নেচার হিসেবে যেটাকে আলোচনা করব, যে ওয়েভ পার্টিকেলের, সেটা প্রথমটাই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। খুবই পরিচিত টার্ম ফিজিক্সের ক্ষেত্রে, আপনারা সবাই জানেন, আলবার্ট আইনস্টাইনের ব্যাখ্যা দেয়। তারপরে হচ্ছে বিজ্ঞানী হার্টস এটা সর্বপ্রথম নজরে নিয়ে আসেন সবার। তো জিনিসটা কেমন ঘটে? নর্মালি হচ্ছে প্রথমে আমরা দেখতে পারি যে, প্রথমে বলতে আমরা 19 শতকের দিকে, 18 সেঞ্চুরির একেবারে অলমোস্ট পুরোটাই বলা চলে, পুরো 18 সেঞ্চুরি আমাদের ধারণা ছিল, বিজ্ঞানীদের ধারণা ছিল হচ্ছে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেই অনুযায়ী আমরা মোটামুটি সব কিছুই ব্যাখ্যা করতে পারতাম তখন পর্যন্ত। কিন্তু যখন এই ফটো ইলেকট্রিক এফেক্ট সর্বপ্রথম বিজ্ঞানীদের নজরে আসে, তখন আসলে এই 18 সেঞ্চুরির একেবারে শেষের দিকে, তখন কি হলো? তখন হচ্ছে যে এই যে ওয়েভ, লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে এটা শুধুমাত্রই একটা ওয়েভ না বা তরঙ্গ না, সেটা সামনে চলে আসে। কিভাবে সামনে চলে আসলো সেই জিনিসটাই আমরা একটু দেখি। তার আগে বলে নিই যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা আসলে কি, কিসের থেকে এই ধারণাটা জন্ম হলো আসলে। এখানে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট ইজ দ্য এমিশন অফ ইলেকট্রনস, অর্থাৎ কোনো একটা পার্টিকেল থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বের হয়ে যাবে, নির্গত হয়ে যাবে, ইমিশন হবে। কেন হবে? কারণ তার উপরে কিছু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হবে। তো কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন কোনো পার্টিকেলের উপরে, কোনো ম্যাটারের উপরে ফেলা হয়, সেখান থেকে যখন অনেকগুলো ইলেকট্রন নির্গত হয়,
এটা স্পষ্টতই ব্যাখ্যা করে যে এই যে নির্দিষ্ট ওয়েভলেন্থের যে আলোটা আমরা নির্গত করতেছি কন্টিনিউয়াসলি, এই আলোটা অবশ্যই শুধুমাত্র ওয়েভ না। যদি শুধুমাত্র ওয়েভ হতো তাহলে এই ওয়েভ কখনোই কোনো একটা ম্যাটার থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে ইমিট করতে পারতো না বা ফোর্সলি ইমিট করতে পারতো না। তো যেহেতু ওয়েভ হিসেবে সে এই কাজটা করতে পারে না, তখনই আমাদের ধারণা হইলো যে না, আসলে তার মানে হচ্ছে আলো পুরোপুরি ওয়েভ না, বা আলোকে পুরোপুরি ওয়েভ বলা যাবে না। তখন তখনই আসলে মূলত আলবার্ট আইনস্টাইন এই ধারণাটা দেন যে আলো শুধুমাত্রই ওয়েভ না, আলো হচ্ছে একটা প্যাকেট অফ এনার্জি, যেটাকে তিনি ফোটন নাম দেন, এবং সেই জিনিসটাই আমরা এইখানে আলোচনা করব। দেখেন, প্রথমেই এখানে যে জিনিসটা করা হচ্ছে, আমরা জানি যে বিভিন্ন ধরনের আলো আছে বা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমরা যে দৃশ্যমান আলো দেখি সেটার এক ধরনের ফ্রিকোয়েন্সি, আবার আমরা যে এক্স রে, আলফা, বিটা, গামা দেখি সেগুলোর ফ্রিকোয়েন্সি এক এক রকম, সেগুলোর ওয়েভলেন্থও এক এক রকম। তো এই যে ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থের বা ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির যে আলো আছে সেগুলোর এনার্জিও কিন্তু ভিন্ন ভিন্ন। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে যে কোনো ওয়েভের ক্ষেত্রে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে, আপনারা মনে রাখবেন যে ফ্রিকোয়েন্সি যার যত বেশি তার এনার্জিও কিন্তু তত বেশি। দেখা যাবে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটার কথা আমরা বললাম, যে আমরা এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলবো বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা আলো ফেলবো, তা আমরা যে নর্মাল দৃশ্যমান আলো দেখি, 7টা আলো বা রং, যে এই যে 7টা আলো যে দৃশ্যমান, এগুলো যদি আমরা ফেলি এখানে একটা যে কোনো ম্যাটারের উপরে, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে এই ধরনের ইলেকট্রন ইমিশন আমরা দেখব না। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা যে দৃশ্যমান আলোগুলো দেখি সেগুলোর ফ্রিকোয়েন্সি অনেক কম এবং সেগুলোর শক্তিও অনেক কম। তাহলে কম শক্তির আলো ফেললে এই ঘটনা ঘটবে না। তাহলে কি ধরনের আলো ফেলতে হবে? অবশ্যই বেশি ফ্রিকোয়েন্সির আলো ফেলতে হবে। যেমন গামা, আলফা, এই ধরনের ফ্রিকোয়েন্সির আলো ফেললে আমরা দেখব কোনো একটা ম্যাটার থেকে কিছু পরিমাণ আলো, দুঃখিত, কিছু পরিমাণ ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রনগুলো বের হয়ে যাচ্ছে, এগুলো কিভাবে ঘটতেছে, এটার কারণটা কি? ইলেকট্রনগুলো বের হওয়ার কারণ কি? একেবারে বেসিক প্রিন্সিপাল আপনারাও জানেন যে আমরা যে এনার্জিটা এখান থেকে পাচ্ছি, এই যে ওয়েভ পার্টিকেল থেকে যে এনার্জিটা আমরা পাচ্ছি, এই এনার্জিটা এই ম্যাটারের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো প্রথমেই কি করবে? অ্যাবজর্ব করবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন যখন সেগুলো নির্দিষ্ট পরিমাণ এনার্জি যখন তারা অ্যাবজর্ব করবে, তখন তারা তাদের এই যে বাইন্ডিং এনার্জি আছে, অর্থাৎ তারা যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বলের দ্বারা এই ম্যাটারে সংযুক্ত আছে, এই বাইন্ডিং এনার্জিটা এরা ওভারলুক করে যাবে, মানে এই বাইন্ডিং এনার্জির চেয়ে বেশি তাদের কি হয়ে যাবে? এনার্জি হয়ে যাবে। তখন তারা এই বাইন্ডিং এনার্জি থেকে মুক্ত হয়ে ইলেকট্রনগুলো ফ্রিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করবে বা চলাফেরা করবে। তো এই যে স্ট্রাকচার আমরা দেখতেছি, এই স্ট্রাকচারেই আসলে কি করা হয়? ফটো ইলেকট্রিক ইফেক্ট বর্ণনা করা হয়। এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ব্যাটারি ইউজ করতে পারি, এখান থেকে একটা এমিটার ইউজ করতে পারি। ব্যাটারি ইউজ করলে যেটা হবে যে এখানে একটা কন্টিনিউয়াস ইলেকট্রনের প্রবাহ তৈরি হবে, এবং ইলেকট্রনের প্রবাহ তৈরি হলে এটাকে আবার জানি আমরা, সেটাকে বলা হয় কারেন্ট, যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেসে ইলেকট্রন চলবে। এবং সেই ফটো ইলেকট্রিক কারেন্টটা কিভাবে চলবে, সেটার ইকুয়েশন কি হবে, সেটাও আমরা দেখব। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হবে ফটো ইলেকট্রিক কারেন্ট। এখানে আরো দুই একটা টার্ম দেখবো আমরা, ওয়ার্ক ফাংশন, ফটো ইলেকট্রিক কারেন্ট। তার আগে দেখে নিই যে এই যে পুরো কনসেপ্ট যেটা আমি বর্ণনা করলাম, অলরেডি বর্ণনা করছি, তারপরেও আপনাদের দেখাচ্ছি একটু যে এই পুরো প্রক্রিয়াটাতে, ফটো ইলেকট্রিক ইফেক্ট প্রক্রিয়াটাতে আসলে কি কি ঘটে। মনে রাখবেন আপনারা এক নজরে দেখে, ফোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা ইন্টারাকশন ঘটে, অর্থাৎ একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে ধাক্কা দিবে বা কলিশন করবে, সেই যে ইন্টারাকশনটা ঘটবে সেটাই বলা হচ্ছে ফোটন ইলেকট্রন ইন্টারাকশন। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য প্রশ্ন আসতে পারে যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি, বা অন্যভাবেও ঘোরানো পেঁচানো ভাবেও থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে এমসিকিউ আসতে পারে। দেখেন, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, আমি যে একটু আগে বললাম যে আমাকে অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে যদি আমি ইলেকট্রন এমিশন করতে চাই। আমি দৃশ্যমান আলো ফেললাম, সাদা আলো ফেললাম, লাল আলো ফেললাম, এই আলোগুলো দিয়ে কিন্তু আমার ইলেকট্রন এমিশন হবে না, বা এই এক্সপেরিমেন্ট কার্যকর হবে না। তাহলে কি করতে হবে আমাকে? সর্বনিম্ন একটা ফ্রিকোয়েন্সি আছে, কমপক্ষে এই ফ্রিকোয়েন্সির আলো ফেললে আমার এই ইলেকট্রন এমিশন ঘটবে। এই যে সর্বনিম্ন যত ফ্রিকোয়েন্সির আলো আমরা ফেলতে পারি বা ফেলবো, সেই ফ্রিকোয়েন্সিটাকেই বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এর নিচের ফ্রিকোয়েন্সির আলো ফেললে বা কম ফ্রিকোয়েন্সির আলো ফেললে
আমরা কি করতে পারবো না, ওই ইলেকট্রন ইমিশনটা ঘটাতে পারবো না বা এই ফটো ইলেকট্রিক এফেক্টটা ঘটাতে পারবো না। কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন এই ফোটনটাকে ইলেকট্রনটাকে ফোর্স করতেছি যেন সে ম্যাটারটা থেকে বের হয়ে যায়, তো বের হয়ে যাওয়ার পর যে ইলেকট্রনটা আমরা পাচ্ছি সেটাকেই বলা হবে ফোটো ইলেকট্রন। তো ফোটো ইলেকট্রনটা তো আর এক জায়গায় ফিক্সড থাকবে না। ফোটো ইলেকট্রনটা অবশ্যই কি করবে, ফোটো ইলেকট্রনটা অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করবে। তো মুভমেন্ট করলেই যেহেতু তার মোশন থাকবে, তার মানে তার কাইনেটিক এনার্জিও থাকবে, সহজ হিসাব। তাহলে এই যে ইলেকট্রনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি থাকবে এবং সেই কাইনেটিক এনার্জিটা কত হবে সেটাও আমরা একটু পরে আলোচনা করব, জাস্ট এটা মাথায় রাখেন। আইনস্টাইনস কন্ট্রিবিউশন আমরা বললাম যে এই পুরো প্রক্রিয়াটাতে আইনস্টাইন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আসলে এই সর্বপ্রথম ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির কনসেপ্টটা দেন, যে না, ওয়েভও একটা পার্টিকেলের ন্যায় আচরণ করে, যেটার নাম তিনি দেন ফোটন। এভিডেন্স ফর কোয়ান্টাম থিওরি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা সর্বপ্রথম এই ফটো ইলেকট্রিক এফেক্ট থেকেই যে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম মেকানিক্সের ব্যাখ্যাটা নিয়ে আসতে পারি। তখন থেকেই আমরা বলতে পারি যে না, ওয়েভ আসলে পার্টিকেলের ন্যায় আচরণ করে বা এটা একটা প্যাকেট অফ এনার্জি। এখন আসি যে আলবার্ট আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন সম্পর্কে কি বলছে। দেখেন, এখান থেকে আমরা কিন্তু যে কাইনেটিক এনার্জির কথা যেটা বললাম সেটা চলে আসবে। তাহলে প্রথমেই দেখি যে আমাদের যে এনার্জিটার কথা আমরা বলতেছি, অবশ্যই যে কোনো কিছু করার জন্য আমাদের এনার্জি তো মাস্ট লাগবেই। আমি ইলেকট্রনটাকে সরাবো, ইলেকট্রন একটা এনার্জি অ্যাবজর্ব করবে। তো এই পুরো প্রক্রিয়ায় এনার্জির যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন প্লাস এম এক্স, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, দেখেন, আমি যে ম্যাটারে এইটা যদি আমার ম্যাটার হয় আর এখান থেকে যদি আমি একটা ওয়েভ দেই, এখান থেকে কিছু ইলেকট্রন কি হবে, ইমিশন হবে। তো এই পুরো প্রক্রিয়ায় যে জিনিসটা হচ্ছে, আমি এই ফোটন দিতেছি, ওয়েভ দিতেছি, মানে কিছু পরিমাণ এনার্জি দিতেছি। তো এই এনার্জিটা কি করবে, ইলেকট্রনটা কি করবে, সর্বপ্রথম এই এনার্জিটা ইলেকট্রনটা ওয়ার্ক ফাংশনে রূপান্তর করবে। এই ওয়ার্ক ফাংশনটা কি? এখন এই যে ইলেকট্রনটা যে এখানে একটা বন্ডিং এনার্জির মধ্যে আছে, অর্থাৎ একটা আন্তঃআণবিক আকর্ষণের মাধ্যমে এই ম্যাটারটার মধ্যে অবস্থিত আছে, এই আকর্ষণটাকে যদি সে ওভারকাম করতে চায়, এই আকর্ষণ ভেদ করে যদি তাকে বাইরে চলে আসতে হয়, ম্যাটার থেকে মুক্তভাবে চলাফেরা করতে হয়, তাহলে অবশ্যই এখানে একটা কাজ করতে হবে। কোনো কাজ ছাড়া তো সে এখান থেকে বের হইতে পারবে না, অবশ্যই এখানে একটা ওয়ার্ক করতে হবে। যে এই ওয়ার্কটা, যে কাজটা সে করবে এই ইলেকট্রন ম্যাটার থেকে বের হওয়ার জন্য, সেটাকেই বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন, যেটাকে হচ্ছে সাই দিয়ে আমরা কি করতে পারি, ডিনোট করতে পারি। তো এই ওয়ার্ক ফাংশনটারও ইকুয়েশন আছে, সেটাও আমরা দেখব। তো প্রথমে হচ্ছে যে এনার্জিটা ফোটন আমাদেরকে দিবে সেটার একটা অংশ চলে যাবে সে যে এই ম্যাটার থেকে বের হবে সেটার কাজ করার জন্য, এবং বাকি যে শক্তিটা ব্যবহার হবে সেই শক্তিটা দিয়ে সে কাইনেটিক এনার্জি লাভ করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তাহলে এই টোটাল কাইনেটিক এনার্জি এবং ওয়ার্ক ফাংশন বের হওয়ার জন্য যে কাজটা তাকে করতে হবে, এই দুইটার সম্মিলিত রূপই হবে হচ্ছে তার এনার্জি। এবং আমরা আইনস্টাইনের ফোটনের শক্তি সম্পর্কিত তথ্য থেকে বা ইকুয়েশন থেকে জানি যে এই এনার্জিটা হবে অবশ্যই ফোটনের হচ্ছে এইচ এফ বা এইচ নিউ, যেটাই আমরা বলি, সেখানে হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আলটিমেট আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। এখানে বলাই হয়েছে যে সেইটা হচ্ছে কি, ওয়ার্ক ফাংশন এবং কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তো এই যে ওয়ার্ক ফাংশন বা কাইনেটিক এনার্জি, সেইটা আলোচনা হবে এইখানে। দেখেন, ওয়ার্ক ফাংশন নিয়ে একটু বলি আমি, যে দ্য মিনিমাম থার্মোডাইনামিক এনার্জি নিডেড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য সারফেস অফ এ সলিড ইন্টু এ ভ্যাকিউম ইমিডিয়েটলি আউটসাইড। অর্থাৎ সহজ বাংলায় যদি আমি বলি যে কোনো একটা সারফেস থেকে, কোনো একটা ম্যাটার থেকে ইলেকট্রনটাকে যে আমি বের করে নিয়ে আসবো, এটা বের করে নিয়ে আসার জন্য সর্বনিম্ন যে পরিমাণ আমাকে কাজ করতে হবে বা সর্বনিম্ন যে পরিমাণ এনার্জি আমার লাগবে, সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন। তো ওয়ার্ক ফাংশনকে আমরা লিখতে পারি এই সূত্র দিয়ে। সহজ হিসাব আমরা জানি যে অবশ্যই একটা ফোটন এসেই তো এই কাজটা করবে এবং ফোটনের এনার্জিটাই হবে সেই ওয়ার্ক ফাংশনের এনার্জি। তাহলে সেই ফোটনের এনার্জি আমরা জানি এইচ নিউ, এবং এই ফ্রিকোয়েন্সি, এটা যেহেতু ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি জানি আমরা হচ্ছে ব্যাক বাই ল্যামডা, সি বাই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য
বা ওয়েভলেন্থ যেটাই বলেন। তো এই সূত্রগুলো, এগুলো ছোট ছোট সূত্র, খুবই ছোট ছোট সূত্র, এমসিকিউতে কাজে লাগতেই পারে। সূত্রগুলো সরাসরি এমসিকিউতে কাজে লাগতে পারে, আবার ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবেও ছোট ছোট দিতে পারে, যেহেতু এগুলো সূত্রগুলো ছোট, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ওয়ার্ক ফাংশনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বলে আমি এখানে আসলে আলাদা করে আনছি, যেন আপনাদের এটা বুঝতে সুবিধা হয় বা এমসিকিউতে কাজে লাগে। দেখা গেল আমি যে এনার্জিটা দিচ্ছি ফোটনের মাধ্যমে, আমি যে ম্যাটারে যে এনার্জিটা দিচ্ছি, সেই এনার্জিটা যদি দেখা যায় যে ওয়ার্ক ফাংশনের চেয়ে কম হয়, অর্থাৎ সর্বনিম্ন যে মানটা দিলে আমি ইলেকট্রনটাকে বের করতে পারবো সেই মানটার চেয়ে আমার দেয়া ইলেকট্রনের মানটা কি হচ্ছে, কম। মনে করেন আমি ফোটনের সাহায্যে ইলেকট্রন দিলাম হচ্ছে 10 জুল, কিন্তু এই যে ম্যাটারটা থেকে যে ইলেকট্রনটাকে আমি বের করব, এই ম্যাটারটা থেকে ইলেকট্রনটাকে বের করতেই আমার লাগে হচ্ছে 15 জুল। তার মানে আমি এনার্জি দিচ্ছি হচ্ছে 10 জুল, যেটা অবশ্যই কি আমার ওয়ার্ক ফাংশন বের করতে যে এনার্জি লাগে সেটার চেয়ে কম, তাহলে অবশ্যই সেই ইলেকট্রনটা বের হবে না। সহজ হিসাব, নো ফটো ইলেকট্রিক এফেক্ট উইল টেক প্লেস। তাহলে ওয়ার্ক ফাংশনের চেয়ে অবশ্যই আমাকে ওয়ার্ক ফাংশনের চেয়ে বেশি এনার্জি দিতে হবে। আচ্ছা, যদি এমন হয় যে যে এনার্জিটা আমি দিচ্ছি সেইটা আর আমার ওয়ার্ক ফাংশনের করতে যে পরিমাণ এনার্জি লাগবে সেটা সমান সমান, আমার ওয়ার্ক ফাংশনেও 10 জুল লাগবে, শক্তিও দিচ্ছি আমি 10 জুল, তাহলে হবে কি, জাস্ট এ ফটো ইলেকট্রিক ইফেক্ট উইল টেক প্লেস বাট দ্য কাইনেটিক এনার্জি অফ এজেক্টেড ফটো ইলেকট্রন উইল বি জিরো। তার মানে শুধুমাত্র একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে, অর্থাৎ ইলেকট্রনটা শুধুমাত্র মুক্ত হবে, কিন্তু যে পরিমাণ এই মুক্ত হওয়ার পরের কাজটা কি, তার আরো কাইনেটিক এনার্জি লাগবে, গতিশীল হইতে হবে। তো আমি যেই এনার্জি তাকে দিছি সেটা তো ওয়ার্ক ফাংশন করতে করতেই শেষ, তাহলে তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না সমান সমান হলে। আর যদি অবশ্যই আমি বেশি দেই, তার মানে সে ওয়ার্ক ফাংশনও করবে, এবং ওয়ার্ক ফাংশন করার পর বাকি যে এনার্জিটা বাকি থাকবে সেটা দিয়ে সে কাইনেটিক এনার্জি লাভ করবে। তো এই যে তিনটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, একটু দেখে রাখবেন। আশা করি আপনারা ওয়ার্ক ফাংশনটা বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আমরা একটু দেখি যে ফটো ইলেকট্রিক কারেন্ট। আমি আগেই বলেছি, আগের স্লাইডে দেখলে আপনারা বুঝবেন যে এইখানে দেখেন তো আপনারা একটা ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতেছে। তো আমরা একেবারে ফিজিক্সের বেসিক কনসেপ্ট হিসেবে জানি যে ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে অবশ্যই সেখানে একটা কারেন্ট প্রবাহিত হয়। আর যেহেতু কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই কারেন্টটাকে আমরা কিভাবে এক্সপ্লেইন করব সেই জিনিসটাই এখানে বলা আছে। কাকে বলে, কিভাবে বলে সেটা দেখে নেবেন। দ্য রেজাল্টস মেজারেবল কারেন্ট দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি। এই কথাটা গুরুত্বপূর্ণ যে আমরা যেই কারেন্টটার পাচ্ছি, যেই বিদ্যুৎ প্রবাহটা পাচ্ছি, সেটা হচ্ছে কিসের প্রপোর্শনাল, আমার যেই পরিমাণ ফ্রিকোয়েন্সির তরঙ্গ আমি পাঠাচ্ছি, অর্থাৎ আমি যেই লাইটটা পাঠাচ্ছি সেটার যে ইন্টেন্সিটিটা আছে সেই ইন্টেন্সিটিটার প্রপোর্শনাল। দেখেন, ওই ওয়েভ বা তরঙ্গের ইন্টেন্সিটি যদি বেশি হয়, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, আমার ইলেকট্রনের প্রবাহ বেশি হবে। সেই ওয়েভের ইন্টেন্সিটি যদি কম হয়, ফ্রিকোয়েন্সি যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার ইলেকট্রনের প্রবাহও কম হবে, আলটিমেটলি আমার তড়িৎ প্রবাহও কি হয়ে যাবে, কমে যাবে। দ্য ফটো ইলেকট্রিক কারেন্টকে আমরা ছোট হাতের আই দিয়ে ডিনোট করছি, এখানে ডিনোট করা হয়েছে এবং দেখানো হচ্ছে, দেখেন যে আই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ এন ইনসিডেন্ট লাইট অ্যান্ড ক্যান বি এক্সপ্রেসড এজ, এটাই বলা হচ্ছে এখানে। অবশ্যই যেহেতু আমরা প্রপোর্শনাল বলছি, অবশ্যই এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, আর সেই কনস্ট্যান্টটাই এখানে দেখা যাচ্ছে। দেখেন, আই হচ্ছে আমার কারেন্ট, এন হচ্ছে দ্য নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন ট্রান্সমিট হচ্ছে, ইলেকট্রন পার সেকেন্ড কি পরিমাণ ট্রান্সমিট হচ্ছে সেটা। আর এইখানে আরেকটা জিনিস, এই যে দ্য ই হচ্ছে এখানে এলিমেন্টারি চার্জ, ই এর ক্ষেত্রে আমরা চার্জ জানি, ই এর চার্জ কত। তাইলে এইখানে যদি এমন হয়, এমন দাঁড়ায় জিনিসটাকে যদি আমরা আরেকটু ফর্মালি নিয়ে আসি সামনে, তাহলে দেখেন যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমার ইনসিডেন্ট যে ফোটনটা আছে বা যে ইলেকট্রনটা আছে সেটার এনার্জি যদি এইটা হয়, তাহলে এন সমান সমান সাই ইটা ডিভাইডেড বাই 100। এই জিনিসটা আসলে কি ডিটারমাইন করতেছে এটা একটু দেখেন, যে দ্য রেট অফ ইলেকট্রন ইমিশন এন, দ্য রেট অফ ইলেকট্রন ইমিশন এন, অর্থাৎ কি পরিমাণ ইলেকট্রন ইমিশন হবে প্রতি সেকেন্ডে। অর্থাৎ আমি যে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের আলো ফেলবো ম্যাটারটাতে,
সেখান থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন ইমিশন হবে সেটার যে রেটটা হবে সেই রেটটাকে আমরা ডিনোট করতেছি হচ্ছে এন দিয়ে। এবং এটা অবশ্যই এক এক মেটালের ক্ষেত্রে এক এক রকম হবে, সব মেটালের ক্ষেত্রে একরকম হবে না। এটা ভিন্ন ভিন্ন মেটালের ক্ষেত্রে এই এন এর মানটাও ভিন্ন ভিন্ন হবে। তো সেটা কি হবে, সেটাকে আমরা ডিফাইন করতে পারি হচ্ছে ফোটন ফ্লাক্স, কি পরিমাণ ফোটনের ফ্রিকোয়েন্সি আসা যাওয়া করতেছে সেটার ফ্লাক্সের উপর নির্ভর করবে। দ্য মেটাল ফোটন এফিসিয়েন্সির উপর নির্ভর করবে, যে ফোটন কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতে পারে, ফোটনের কি পরিমাণ এনার্জি ওই মেটালটা অ্যাবজর্ব করতে পারে সেটার এফিসিয়েন্সির উপর নির্ভর করবে। এরিয়া, ক্রস সেকশন, এগুলোর উপরও নির্ভর করবে। তো আলটিমেটলি আমাকে এই এন এর মানটা একটু জানতে হবে। সেই এন এর মানটা হচ্ছে কি এইটা, অর্থাৎ এইখান থেকে এই এন এর সূত্রটা জেনে রাখা ভালো, এমসিকিউর ক্ষেত্রে কাজে আসতে পারে। ম্যাথ আসার সম্ভাবনা নাই এইটার ক্ষেত্রে, এই সূত্রের ক্ষেত্রে ম্যাথ আসবে না, তবে এটা জেনে রাখবেন যদি সূত্র কখনো এমসিকিউতে চলে আসে তাহলে কাজে লাগবে আর কি। তার মানে হচ্ছে এইখান থেকে আমরা যেটা দেখলাম যে আমাদের যে ফটো ইলেকট্রিক কারেন্টটা আসবে সেই ফটো ইলেকট্রিক কারেন্টটা হবে অবশ্যই কিসের প্রপোর্শনাল, ইন্টেন্সিটির প্রপোর্শনাল, অর্থাৎ কি পরিমাণ ফটো ইলেকট্রন আমাদের এখানে, কি পরিমাণ ফটো ইলেকট্রন আসতেছে, দুঃখিত, কি পরিমাণ ফটো বা ফোটন আসতেছে সেটার ইন্টেন্সিটির উপর। ফোটন যত বেশি আসবে ঠিক কারেন্টের পরিমাণও তত বেশি হবে, ফোটন যত কম আসবে বা এনার্জি যত কম আসবে কারেন্টের পরিমাণও তত কি হবে, কম হবে। তো এইখান থেকে মূলত হচ্ছে সূত্র দুইটাই দেখে রাখতে পারেন এমসিকিউর জন্য, আর তেমন বেশি কিছু এইখান থেকে আসবে না আশা করি, সূত্র দুইটা দেখে রাখবেন। এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। তো কম্পটন এফেক্টটা হচ্ছে একটা ওই ওয়েবের যে পার্টিকেল প্রপার্টি আছে সেটা প্রমাণ করার জন্য বা সেটা আবিষ্কার করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কম্পটন এফেক্টটা। দেখেন কম্পটন এফেক্টটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের ফোটন আমি এখান থেকে এখানে টার্গেট করে পাঠাচ্ছি। এটা হচ্ছে আমার একটা অ্যাটম। তো এই অ্যাটমের এই একেবারেই মাঝে আছে হচ্ছে নিউক্লিয়াস এবং তার চারপাশে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো, এবং বিভিন্ন শেলের ইলেকট্রন আছে, কে এল এম এন, প্রত্যেকটা শেলের বা শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো এখানে দেখানো হচ্ছে। তো আমার যখন একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ এখান থেকে ফোটন আমি এখানে পাস করব এবং সেটা ইনস্ট্যান্টলি কোনো একটা ইলেকট্রনের সাথে কি হবে, কলিশন হবে। এখানে যে প্রথম যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনের সাথে এটার কলিশন হলো। কলিশন হওয়ার পরে কি হয়েছে খেয়াল করেন যে এইখানে যে ওয়েভলেন্থটা ছিল, প্রথম যে ফোটনটা আমি পাঠাচ্ছি এই ওয়েভলেন্থের সাথে এইখান থেকে যেই ফোটনটা যাচ্ছে বা এইখান থেকে যে ওয়েভটা যাচ্ছে সেটার ওয়েভলেন্থ ভিন্ন। এখানে বেশি ফ্রিকোয়েন্সি ছিল এটার হাই, ওয়েভলেন্থ ছিল লো। বেশি ফ্রিকোয়েন্সির কম ওয়েভলেন্থের একটা আলো এই একটা ইলেকট্রনের সাথে কলিশন হয়, ইন্টারাকশন হয়, তারপরে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট এনার্জি অ্যাবজর্ব করে। অবশ্যই এখান থেকে একটা যেহেতু ফোটন গেছে একটা এনার্জি অ্যাবজর্ব করবে, সে এই এনার্জি অ্যাবজর্ব করে সে ইমিশন হয়, তার ইমিশন ঘটে। এবং এই যে ফোটন থেকে যে এনার্জিটা সে রিসিভ করলো ইলেকট্রনটা, সেই এনার্জিটা চলে যাওয়ার কারণে এখন যেই আলোটা বের হবে সেইটার অবশ্যই এনার্জি কম থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে আগেরটার তুলনায় কম আর ওয়েভলেন্থ হয়ে যাবে আগেরটার তুলনায় বেশি। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এখন কি ঘটে এই কম্পটন এফেক্টে সেটা আমরা বললাম আর কি, বলার চেষ্টা করলাম যে এই ঘটনাটাই ঘটে। তার মানে মোট কথা হচ্ছে একটা ওয়েভলেন্থ বা একটা ফোটন কোনো একটা ইলেকট্রনের সাথে ইন্টারাকশন করার পরে একটা এনার্জি হারাবে, এনার্জি হারানোর পরে কম তরঙ্গ দৈর্ঘ্যের দুঃখিত বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কম ফ্রিকোয়েন্সির একটা নতুন করে একটা আলো বা নতুন করে একটা ওয়েভ আমরা দেখতে পারবো। এবং এই যে ঘটনাটা ঘটবে সেটাকেই বলা হচ্ছে কি কম্পটন এফেক্ট। এবং আমি আগেই বলছি ওয়েভের যদি পার্টিকেল প্রপার্টি না থাকতো, ওয়েভের যদি পার্টিকেল প্রপার্টি না থাকতো তাহলে এই কম্পটন এফেক্ট ঘটার কোনো সম্ভাবনা নেই, ছিল না। তার মানে ওয়েভ যে পার্টিকেল নিয়ে আচরণ করে সেটা প্রমাণ করার জন্য কম্পটন এফেক্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফটো ইলেকট্রিক ইফেক্টের পরে। কি কনসেপ্টগুলো কি 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 ঘটতেছে এখানে, কলিশন ঘটতেছে। আমরা বললাম যে একটা ইনসিডেন্ট ফোটন, অবশ্যই কম্পটন এফেক্টের ক্ষেত্রে আমরা এক্স রেকেই ব্যবহার করে থাকি বা প্রথম দিকে এক্স রেকেই ব্যবহার করা হয়েছে, এরপরে অন্যান্য ওয়েব নিয়েও চিন্তা করা হয়েছে, তবে এক্স রের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং অ্যাপ্লিকেবল। তাহলে যেই ফোটনটা আমরা
ফেলবো সেটা অবশ্যই কি হইতে হবে, এক্স রে হইতে হবে, ভালো হবে। সেটা একটা ইলেকট্রনের সাথে কলাইড করবে, কলিশন ঘটবে, এনার্জি ট্রান্সফার করবে। ফোটনটা তার ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি ইলেকট্রনটাকে দিয়ে দিবে, ট্রান্সমিট হবে, স্ক্যাটার হবে। দ্য ফোটন ইজ ডিফ্লেক্টেড, অবশ্যই একটা এনার্জি সে দেওয়ার পরে, ইলেকট্রনটাকে দেওয়ার পর সে ডিফ্লেক্ট করে অন্য পথে চলে যাবে এবং এখানে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল এসে যাবে। ওয়েভলেন্থ চেঞ্জ, অবশ্যই প্রথম যেই ওয়েভলেন্থে আমি ফোটনটা পাঠাচ্ছিলাম, কলিশন হওয়ার পরে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করার পরে সেটার আর ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য কি থাকবে না, সেম থাকবে না। তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাবে, কমে যাবে, বেড়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। আর কম্পটন ওয়েভলেন্থটা কি, দ্য চেঞ্জ ইন ওয়েভলেন্থ ইজ নোন দ্য কম্পটন শিফট, মানে হচ্ছে আমার আগেরটার ওয়েভলেন্থ ছিল মনে করেন হচ্ছে 6, পরবর্তীতে ওয়েভলেন্থ কি হয়ে গেল, অবশ্যই ওয়েভলেন্থ বেড়ে গেল যেহেতু ফ্রিকোয়েন্সি কমে যাবে, তো পরেরটার ক্ষেত্রে হয়ে গেল কত, 8। তাহলে এই যে 8 এবং 6 দুইটার মধ্যে ওয়েভলেন্থের যে পার্থক্য, দুইটার মধ্যে ওয়েভলেন্থের যে পার্থক্য 2, এইটাকে বলা হবে হচ্ছে কম্পটন শিফট। খুবই গুরুত্বপূর্ণ জিনিস এমসিকিউর জন্য এটাও, যে কম্পটন শিফট কি, অথবা দুইটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে কম্পটন শিফট কত হবে সেটা বের করতে বলতে পারে, বা এই কনসেপ্টের উপরেই আমাদের কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। খুবই ভালোভাবে দেখবেন এই জিনিসটা। তাহলে কম্পটন শিফট দেখলাম, এখানে দেখেন পুরো ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে আমার হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের আমি একটা ফোটন কি করছি, ফোটন বা ওয়েভ যেটাই বলেন আমরা, কম্পটন এফেক্ট ঘটার জন্য এক্স রে ওয়েভ পাঠানো হয়েছে, সেখানে একটা ইলেকট্রনের সাথে তার কলিশন ঘটে, ইলেকট্রন একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে এদিকে চলে যায়, আর এখানে নতুন তরঙ্গ দৈর্ঘ্যের একটা কি তৈরি হয়, একটা ওয়েভ তৈরি হয়, বা ওয়েভ আমরা ফিরে পাই আসলে। তাহলে যখন ইনসিডেন্ট ফোটন যেটা ছিল সেটার একটা মোমেন্টাম আছে, মোমেন্টামের সূত্র আমরা এর আগে বহুবার দেখছি। তো মোমেন্টামের সূত্রটা জাস্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে এখানে লেখা, আর কিছুই না। তো এই সূত্রগুলো আপনারা আগে কোয়ান্টাম মেকানিক্সের চ্যাপ্টারেও আমরা দেখছি, এই সূত্রগুলো দেখে নেবেন যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে বা ইনসিডেন্ট ফোটনের ক্ষেত্রে মোমেন্টামটা কত হবে। ঠিক একই রকমভাবে যেহেতু এখানে ওয়েভলেন্থটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইখানে জাস্ট যেখানে ওয়েভলেন্থটা ছিল ইনসিডেন্ট ওয়েভলেন্থ, সেখানে এটা হয়ে যাবে হচ্ছে স্ক্যাটার্ডের ক্ষেত্রে যে ওয়েভলেন্থটা আসবে সেটা। তো জাস্ট পার্থক্য এখানে আই এবং এফ, এর বাইরে সূত্রের কোনো পার্থক্য নাই এখানে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং এই যে ইলেকট্রনটা যে যাবে একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে, সেটারও তো একটা মোমেন্টাম থাকবে। তো সেইটার মোমেন্টাম কি হবে সেটা এই সূত্রের সাহায্যে দেখা যায়। এখানে প্রত্যেকটা জিনিসই আপনারা জানেন, ভর, আলোর বেগ, এনার্জি। তো এই জিনিসটা যেহেতু ম্যাথ, এগুলোর এগুলোর ক্ষেত্রে আসলে কি হয়, এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে, মূলত এই চ্যাপ্টারের ম্যাথগুলোর যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, মানে এরকম হয় যদি এরকম বড় বড় সূত্রের ম্যাথগুলো আমাদেরকে দেয়, এই টাইপের এই সূত্রগুলো অথবা এই সূত্রগুলোর ক্ষেত্রে আমাদেরকে ম্যাথ দেওয়া হয়, তাহলে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এগুলো করা অসম্ভব। যদি ক্যালকুলেটর দেয় ব্যবহার করতে, তাহলে আমরা এই ধরনের ম্যাথ করতে পারবো, আদারওয়াইজ খালি হাতে এই ধরনের ক্যালকুলেশন করা ইম্পসিবল। কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলোর ক্ষেত্রে মানগুলো সাধারণত অনেক বড় বড় মান আসে, বা এত বিশাল বিশাল মান হাতে ক্যালকুলেশন করে আসলে করা সম্ভব না। তো ক্যালকুলেটর ইউজ করতে না দিলে এই ধরনের ম্যাথ, এই ধরনের সূত্রগুলো থেকে ম্যাথ প্র্যাকটিস করে খুব বেশি লাভ হবে না। তবে সূত্রগুলো দেখে রাখতে পারেন, সূত্রগুলো থেকে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এইখানে একটা জিনিস যেটাকে আমরা কম্পটন শিফট বলছিলাম, কম্পটন শিফট দেখেন সিএফ, এই কম্পটন শিফটটা কি ছিল, আমার এই যে এখানে ওয়েভলেন্থটা বেড়ে যাবে, অবশ্যই আমরা বলছিলাম স্ক্যাটার্ড হওয়ার পরে ওয়েভলেন্থ বেড়ে যাবে, তো ওয়েভলেন্থ বেড়ে গেলে এটার ওয়েভলেন্থ অবশ্যই বেশি হবে, আর ইনসিডেন্ট যে ফোটনটা ছিল সেটার ক্ষেত্রে ওয়েভলেন্থ কম হবে। তো এই বড় ওয়েভলেন্থ থেকে আমার যে ইনসিডেন্ট ওয়েভলেন্থ ছিল সেটা যদি আমরা মাইনাস করি, যেটা পাবো যে ডেল ল্যামডা, এটাকে বলা হচ্ছিল কম্পটন শিফট, অর্থাৎ ওয়েভলেন্থের যে পরিমাণ শিফট হবে। তো এইটার সূত্র হচ্ছে এইটা, এখানে প্লাঙ্কস কনস্ট্যান্ট আছে, তারপরে হচ্ছে এম নট বা এম যেটাই আমরা বলি হচ্ছে মাস, ইলেকট্রনের মাস ব্যবহার করব আমরা, সি আলোর বেগ ব্যবহার করব, স্পিড অফ লাইট। আর এখানে যে থিটাটা, এই থিটাটা হচ্ছে দেখেন এইখানে আমাদের হচ্ছে যে এই ওয়েভলেন্থটা যাচ্ছিল এই নির্দিষ্ট একটা ডিরেকশনে, এই ডিরেকশন থেকে ডিফ্লেক্ট হয়ে যত ডিগ্রি কোণে এই নতুন ওয়েভলেন্থটা আসছে, এই যে মধ্যবর্তী কোণ ডিরেকশনের সাথে ডিফ্লেকশনের যে কোণটা, সেটাকে আমরা বলছি হচ্ছে কি থিটা। তো পরীক্ষা এরকম আসতেই পারে যে এরকম সূত্র দিয়ে বলতে পারে যে এখানে থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল তৈরি করে,
বা এই অ্যাঙ্গেলটা কি, এই থিটাটা আসলে কি, এই ধরনের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ, দেখে রাখবেন। তাহলে কম্পটন এফেক্ট আমরা বুঝতে পারলাম। তাহলে দেখেন যে আমরা আগের যে হচ্ছে ওয়েব থিওরি যেগুলো ছিল, আমরা দেখেছিলাম যে ওয়েব নিয়ে যে থিওরিগুলো ছিল, হাইজেনবার্গের ছিল, তারপর হচ্ছে আরও বিভিন্ন বিজ্ঞানীদের যে থিওরিগুলো ছিল। তো এই থিওরিগুলোকে পরবর্তীতে কি করা হলো, যে এই থিওরিগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, তারপরে এই যে দুইটা বিষয় আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট আর একটা হচ্ছে কম্পটন ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট, এই দুইটা আসলে এই ওয়েবের থিওরিটাকে পুরোপুরি কি করে দিল, চেঞ্জ করে দিল। অর্থাৎ বিজ্ঞান একটা যে নির্দিষ্ট গতিতে চলতেছিল, সেই গতিটা আসলে আসলে এখানে এসে ব্রেক করে বা থেমে যায়। এবং এই সময়টা খুবই একটা ক্রুশিয়াল সময় ছিল আমাদের ফিজিক্সের জন্য। অলমোস্ট পুরোপুরি একটা কনফিউজিং চ্যাপ্টার ছিল বলা যায়, যে এই সময়টাতে ফিজিক্স নিয়ে বিজ্ঞানীরা যে পরিমাণ কনফিউজিংয়ে ছিল, আর কোনো সময়, মানে আলটিমেটলি ফিজিক্সের ইতিহাসে আর কোনো সময় এতটা কনফিউজিং ছিল না। এই ওয়েব পার্টিকেল ডুয়ালিটি নিয়ে যে পরিমাণ কনফিউজিং ছিল, যে তারা এই ট্রানজেকশন সময়টাতে তারা দেখলো যে কোনো কিছুই তার নিজের মতো করে আচরণ করতেছে না, ওয়েবের মতো আচরণ করতেছে না, পার্টিকেলের মতো আচরণ করতেছে না, ওয়েভ হয়ে যাচ্ছে পার্টিকেলের মতো আচরণ, আবার পার্টিকেলের কিছু কিছু আচরণ হয়ে যাচ্ছে ওয়েবের মতো। আলটিমেটলি বিজ্ঞানীরা বুঝতেই পারতেছিল না যে কোন জিনিসটা আসলে ওয়েভ আর কোন জিনিসটা আসলে পার্টিকেল। পরবর্তীতে আমরা এখন যেটা দেখলাম যে প্রত্যেকটা জিনিসে ওয়েব পার্টিকেল কি আছে, ডুয়ালিটি আছে, মানে প্রত্যেকেই ওয়েবও পার্টিকেলের ন্যায় আচরণ করবে, পার্টিকেলও ওয়েবের ন্যায় আচরণ করবে। আলটিমেটলি বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এটা ফিক্সড করে বলতে পারবে না যে কোনো একটা পার্টিকেল, যে এটা আসলেই কি পার্টিকেল ওয়েভ নাকি ওয়েভ সেটা কি ওয়েব পার্টিকেল। আলটিমেটলি এদের বৈশিষ্ট্য কি এখানেই শেষ, নাকি এদের আরও কিছু বৈশিষ্ট্য হয়তো অদূর ভবিষ্যতে আমরা পেতে পারি, পাবো কিনা সেটাও আমরা জানি না। অর্থাৎ এগুলোর নেচার এখন পর্যন্ত এই ওয়েব পার্টিকেল পর্যন্তই আবিষ্কার করা সম্ভব হয়েছে। অনেকের ধারণা এরা আসলে ওয়েবও না, এরা পার্টিকেলও না, এরা ওয়েব পার্টিকেলের চেয়েও একটা ভিন্ন মাত্রার, ভিন্ন ডাইমেনশনের একটা কিছু, যেটা হয়তো এখনো আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি। আচ্ছা, যতটুকু আবিষ্কার করা সম্ভব হচ্ছে সেটা সম্পর্কেই আমরা বলতেছি, যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটি আমরা কোয়ান্টাম মেকানিক্সেও এটা নিয়ে আলোচনা করেছি। দেখেন, ওয়েব পার্টিকেল ডুয়ালিটি কথার মানেই হচ্ছে যে কোনো একটা ওয়েব সে আসলে পার্টিকেলের মতো আচরণ করবে, যেটা আমরা এতক্ষণ ফোটন দিয়ে বুঝলাম। আবার একই রকমভাবে যেই জিনিসগুলোকে আমরা এতদিন পার্টিকেল ধারণা করে আসছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই জিনিসগুলো যেগুলোকে পার্টিকেল বা কণা বলতেছিলাম আমরা, পরবর্তীতে দেখা যায় যে এগুলো আসলে কণা না, এগুলোর মধ্যেও কি আছে, ওয়েব প্রপার্টি আছে, এগুলোও অনেক সময় ওয়েবের মতো আচরণ করতেছে। যেটা আমরা ইলেকট্রনের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখছিলাম, যে ইলেকট্রনে একগুচ্ছ ইলেকট্রনকে যদি আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে নিক্ষেপ করি, সেখানেও সে ইন্টারফারেন্স প্যাটার্ন দিচ্ছিল, যেটা ওয়েব বা লাইট দিয়ে থাকে। তো আলটিমেটলি কনসেপ্ট এটাই দাঁড়াইলো যে পার্টিকেলগুলো আসলে ওয়েবের মতো আচরণ করে, মানে পার্টিকেলের সাথেও আসলে ওয়েব আছে। যে কোনো একটা পার্টিকেল যদি আমি চিন্তা করি, মনে করি এইটা হচ্ছে একটা ইলেকট্রন পার্টিকেল, তার মানে সে আসলে শুধুমাত্র একটা পার্টিকেল না, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েব আছে, মানে সে একটা ওয়েব নিয়েই চলাফেরা করে, তার পার্টিকেলের সাথে একটা ওয়েবও আছে। তো এই ওয়েবটাকে আমরা বলতেছি হচ্ছে পার্টিকেল ওয়েব। তো আলটিমেটলি এই জিনিসটাই আসলে ওয়েব পার্টিকেল ডুয়ালিটিতে চলে আসছে। এবং এই ওয়েব পার্টিকেল ডুয়ালিটি আলোচনা করতে হলে আমাদের ডি ব্রগলি হাইপোথিসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ডি ব্রগলি তার হাইপোথিসিসের মাধ্যমে সর্বপ্রথম এটা দেখায় যে ওয়েবের যদি পার্টিকেল প্রপার্টি থাকতে পারে, অর্থাৎ ওয়েবকে যদি অ্যালবার্ট আইনস্টাইন বলতে পারে যে ওয়েব হচ্ছে একটা প্যাকেট অফ এনার্জি বা ফোটন, এটা পার্টিকেলের ন্যায় আচরণ করবে, তাহলে ওয়াই নট পার্টিকেল কেন ওয়েবের মতো আচরণ করবে না। তার এই হাইপোথিসিস থেকেই আসলে পরবর্তীতে আমরা দেখতে পাই, সত্য প্রমাণিত হয় যে আসলে পার্টিকেলও ওয়েবের মতো আচরণ করতেছে। দেখেন, ডি ব্রগলি হাইপোথিসিসটা কি ছিল? হি সাজেস্টেড দ্যাট ম্যাটার অলসো হ্যাজ এ ডুয়েল নেচার, ম্যাটারেরও একটা ডুয়েল নেচার অবশ্যই আছে, proposing that any particle with momentum has an associated wavelength. This is known as the de Broglie wavelength. এবং সেটা আমরা জানি যে আমরা এরকম দেখছিলাম কিনা, আপনারা একটু খেয়াল করে দেখেন যে কোনো একটা ওয়েভলেন্থ যখন আমরা চিন্তা করব বা মোমেন্টাম যখন আমরা চিন্তা করব, কোনো একটা পার্টিকেলের মোমেন্টাম কি হবে,
এইচ, তো এইচ নিউ, এই এইচ নিউর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু এটা ফ্রিকোয়েন্সিকে আমরা লিখতে পারি হচ্ছে কি সি বাই ল্যামডা, অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে, যেহেতু এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তারপরে স্পিড অফ লাইট এটাও একটা ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি যে মোমেন্টামটা ছিল কিসের, ওয়েভলেন্থের অপোজিট প্রপোর্শনাল। তাহলে এই যে মোমেন্টাম যেটা আমরা দেখলাম, যে ওয়েভলেন্থ যদি কোনো জিনিসের কি হয়, বেশি হয়, তাহলে মোমেন্টাম কমবে, ওয়েভলেন্থ যদি কমে তাহলে মোমেন্টাম বাড়বে। তার মানে এই মোমেন্টামের সাথে ওয়েভলেন্থের একটা কি আছে, সরাসরি সম্পর্ক আছে। আচ্ছা, তো আমরা এই যে যে কোনো একটা ওয়েভ মনে করলাম, এটা একটা পার্টিকেল, এটা একটা ইলেকট্রন মনে করি, এটা নিউক্লিয়াস আছে এবং এটার চারপাশে যে একটা ওয়েভ জেনারেট হচ্ছে, তো এই ওয়েভের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ল্যামডার মান বা ওয়েভ লেন্থটাকে ল্যামডা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারি, মোমেন্টামের সূত্র থেকেই এটা আসে, এইচ বাই এম ভি, বা তো এই যে এইচ বাই এম ভি আমরা যেটা বললাম, এখানে হচ্ছে এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভ্যালোসিটি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে ডি ব্রগলি হাইপোথিসিস বলতেছে যে কোনো একটা পার্টিকেলেরও অবশ্যই কি থাকবে, এরকম একটা ওয়েভ লেন্থ থাকবে। নর্মালি তো ওয়েভ লেন্থ থাকে ওয়েভের, যার তরঙ্গ আছে তারই তো ওয়েভ লেন্থ থাকবে। তো আমরা ওই যে কোয়ান্টাম মেকানিক্সে যেরকম দেখছিলাম আমরা, যে ল্যামডা একটা মোমেন্টামের জন্য একটা ল্যামডা বের হয়, তো ওই ল্যামডাটা এই পার্টিকেলের জন্যও কাজ করবে, তবে এইখানে অবশ্যই সি হবে না, এখানে অবশ্যই কি হবে, ওই পার্টিকেলের যে ভ্যালোসিটি ভি হবে। তো নির্দিষ্ট যে ওয়েভ লেন্থটা, সেই ওয়েভ লেন্থটাকেই বলা হচ্ছে, মানে এই পার্টিকেলটা যেই ওয়েভ লেন্থের তরঙ্গ তৈরি করবে সেই ওয়েভ লেন্থটাকেই বলা হয় যে ডি ব্রগলি ওয়েভ লেন্থ। এবং এই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে হচ্ছে আপনার মোমেন্টামগুলো পড়তে হবে। আর ডি ব্রগলি হাইপোথিসিসের কথা বললে ডি ব্রগলির ওয়েভ লেন্থটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে আমরা মোটামুটি কোয়ান্টামের আলোচনা থেকে একটু বের হই, বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থেকে বের হয়ে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা সাব অ্যাটমিক স্ট্রাকচারগুলো কীরকম হবে। অর্থাৎ আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচার, যে অ্যাটম নিয়ে এত কথা, যে অ্যাটমের পার্টিকেলগুলোতে আমরা এখন ওয়েভ প্রপার্টি পাচ্ছি, সেই অ্যাটমিক স্ট্রাকচারটা কিভাবে মানে তৈরি হয়েছিল, বা এই অ্যাটমিক স্ট্রাকচারটা কিভাবে আবিষ্কৃত হয়েছিল, সেই জিনিসগুলোর একেবারে বেসিক কনসেপ্ট কিছু আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট। বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম একটা এক্সপেরিমেন্ট করে, যার মাধ্যমে আসলে মূলত প্রথম কোনো অ্যাটম সম্পর্কে বা কোনো পরমাণু সম্পর্কে আমরা একটা ভালো ক্লিয়ার ভিশন পাই, দেখতে পারি। এটা হচ্ছে যে এখানে কিছু আলফা কণা, এইখানে হচ্ছে সোর্স অফ কিছু পার্টিকেল, একটা সোর্স থেকে কিছু আলফা কণা সে নিঃসরণ করে, এবং আলফা কণা আমরা জানি হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, আলফা কণাটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তো এই আলফা কণা যখন সে এখান থেকে নির্গত করে, এইখানে একটা গোল্ড প্লেট বা গোল্ড ফয়েল তিনি ব্যবহার করেন। তো এই গোল্ড ফয়েলের ভিতরে অবশ্যই অসংখ্য গোল্ডের কণা আছে, পরমাণু আছে। তো সে যখন আলফা কণা নিক্ষিপ্ত করবে এখান থেকে, দেখা যাবে যে এই গোল্ড ফয়েলের ভিতরে থাকা অসংখ্য পরমাণুর মাঝ দিয়ে যে আলফা কণাগুলো যাবে, এখান দিয়ে হাজার হাজার শত শত আলফা কণা এই গোল্ড প্লেটের পরমাণুগুলোর ভিতর দিয়ে যাবে। তো গেলে এই যে আলফা কণাগুলো, সেগুলো কি ধরনের বিহেভ করতেছে, সেই বিহেভিয়ারটা দেখে সে একটা মডেল প্রপোজ করে, যেটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের মডেল। যদিও এখানে খুব অনেক অনেক সীমাবদ্ধতা ছিল, তো অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রথম দিকে আসলে অ্যাটম সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া গেছে তার মডেল থেকেই। তো আমরা একটু দেখব যে এখানে আসলে কি ঘটনাটা ঘটে। আমরা আলফা কণা নিক্ষেপ করব, এবং আলফা কণা নিক্ষেপ করলে এই পরমাণুর ভিতরে থাকা অন্যান্য অ্যাটমগুলোর সাথে এই আলফা কণার ইন্টারাকশনটা কেমন হয়, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন, সে অনেকগুলো আলফা কণা নিক্ষেপ করছে এবং সেই গোল্ড প্লেটের ভিতরে থাকা অসংখ্য পরমাণুর ভিতর দিয়ে যাচ্ছে। তো যাওয়ার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন ম্যাক্সিমাম কণাই যদি আমরা এই পাশে একটা ডিটেক্টর রাখি, ডিটেক্টর রেখে যদি আমরা দেখি, তাহলে দেখব এইখানে প্রায় 98% বা তারও বেশি সংখ্যক ইলেকট্রন কি করতেছে, পাস করে চলে যাচ্ছে এই পাশে, এইদিকে চলে আসতেছে 98%-এর বেশি। আরও আমরা প্রত্যক্ষ করব যে
হয়তো 1.9 অথবা 1.8% মতো আছে কিছু আলফা কণা, যেগুলো তাদের গতিপথ থেকে সামান্য পরিমাণে বেঁকে যাচ্ছে, যেমনটা দেখতেছি আমরা বেঁকে যাচ্ছে। আর একেবারে সর্বশেষ 0.1%, একেবারে খুব কম সংখ্যক ইলেকট্রন আছে, আলফা কণা আছে, যেগুলো কি করতেছে দেখবেন যে এইখানে এই বরাবর যে এই ধাক্কা খেয়ে নিউক্লিয়াসের সাথে ঠিকই এক্স্যাক্টলি বিপরীত দিকে চলে আসতেছে, একই বরাবর চলে আসতেছে, সেটার পরিমাণ খুবই কম। তাহলে এই তিনটা ঘটনা তিনি প্রত্যক্ষ করলেন। তিনটা ঘটনা কি কি? প্রথমে হচ্ছে 98% হচ্ছে কি হচ্ছে আলফা কণাগুলো পাস করে অপর পাশে চলে যাচ্ছে। 1.9 অথবা 8% বা পার্সেন্টেজটা এখানে কিন্তু অ্যাকুরেট না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এত পার্সেন্টের মতো ইলেকট্রনগুলো, ওই আলফা কণাগুলো তাদের গতিপথ থেকে বেঁকে যাচ্ছে, এবং শুধুমাত্র সামান্য অল্প কিছু সংখ্যক একটা দুইটা আলফা কণা কি করতেছে, তার গতিপথ যে বরাবর গেছিল সেই বরাবরই আবার ফিরে আসতেছে। তো এই তিনটা ঘটনা থেকে পর্যবেক্ষণের মাধ্যমে তিনি তিনটা কনক্লুশনে পৌঁছান। সেটা কি? এই যে 0.1% যেটা ফিরে আসতেছে এক অল্প পরিমাণ, তিনি ধারণা করলেন যে পরমাণুর ভিতরে খুবই ক্ষুদ্র ছোট একটা জায়গায় এই পরমাণুর একটা খুব ভারী জিনিস আছে, যেটাকে আমরা পরবর্তীতে নিউক্লিয়াস বললাম, এবং এইটার ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। আর আমরা জানি এখন যে অ্যাটমের মাস মূলত হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে সেটাই, অর্থাৎ পরমাণুর মূল ভরটা এখানে কেন্দ্রের ভিতরেই কেন্দ্রীভূত থাকে। তো যেহেতু তিনি প্রপোজ করলেন যে এখানে খুব ক্ষুদ্র একটা ভারী বস্তু আছে, যেটার কারণে এই মাঝে এই কোনো একটা আলফা কণা এসে ধাক্কা খেয়ে আবার ফেরত যাচ্ছে, তবে এটা খুবই ক্ষুদ্র এবং ছোট। এবং তিনি ইলেকট্রনের কথা বললেন যে যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, এবং নিউক্লিয়াস অবশ্যই হবে কি পজিটিভ চার্জ যুক্ত। পজিটিভ চার্জ যুক্ত হওয়ার কারণেই দেখেন, আমি প্রথমেই বলছিলাম যে আলফা কণা পজিটিভ চার্জ যুক্ত। এখন যেহেতু তাদের গতিপথে এসে এখানে বেঁকে যাচ্ছে আলফা কণাগুলো, তার মানে এই আলফা কণা পজিটিভ এবং নিউক্লিয়াস পজিটিভ, অবশ্যই তারা একে অপরকে কি করতেছে, বিকর্ষণ করতেছে, রিপালস করতেছে। তো রিপালস যখন করতেছে, তার মানে আলফা কণা যেহেতু বিকর্ষণের শিকার হচ্ছে, তার মানে কেন্দ্রে যে বস্তুটা আছে সেটা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। আচ্ছা, এবং 3 নম্বর জিনিসটা হচ্ছে যেহেতু 98% বেশি সংখ্যক আলফা কণাই এই পরমাণু ভেদ করে চলে যাচ্ছে, তার মানে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর ভিতরে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এমটি বা শূন্যস্থান, ফাঁকা, যে কারণে এই আলফা কণাগুলো আসলে কি করতেছে, এই পরমাণুগুলোকে ভেদ করে চলে যাচ্ছে। তো তিনি আসলে মূলত এই জিনিসটাই এই এই তার এই ঘটনা থেকে এই জিনিসটাই কি করেন, প্রত্যক্ষ করেন, এবং এই জিনিসটা এইভাবেই তিনি আসলে আলটিমেটলি মানে আবিষ্কার করেন, এবং পরমাণু সম্পর্কে এই তার এই মানে কনসেপ্টগুলো বা এই ধারণাগুলো আসলে এখন পর্যন্ত আমরা কি করি, সত্যতা খুঁজে পাই। বোরস থিওরি, যেহেতু আমি প্রথমেই বললাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক অনেক কিছুই তিনি বর্ণনা করতে পারেন নাই, ব্যাখ্যা করতে পারেন নাই। আমরা হচ্ছে পরমাণুগুলো, ইলেকট্রনগুলো যে কেন্দ্রে ঘুরতে ঘুরতে একসময় সে এনার্জি লস করে একেবারেই নিউক্লিয়াসের সাথে কলিশন ঘটার কথা তার থিওরি অনুসারে, কিন্তু সেগুলো হয় না। কেন হয় না? তারপরে আমরা বিভিন্ন ধরনের সাব অ্যাটমিক লেভেলে বা অ্যাটমিক লেভেলে বিভিন্ন ধরনের বর্ণালী দেখতে পাই, স্পেকট্রাম দেখতে পাই। সেই স্পেকট্রামগুলো কিভাবে হয়, কেন হয়, সেই জিনিসগুলোর ব্যাখ্যা, আরও অনেক জিনিসের ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তো এর পরে রাদারফোর্ডের পরে বিজ্ঞানী বোর যে পরমাণুগুলোর বা অ্যাটমের স্ট্রাকচার নিয়ে, কি ধরনের অ্যাটমিক স্ট্রাকচার হইতে পারে এবং এই ধরনের বর্ণালীগুলোর ব্যাখ্যা কি হতে পারে, সেটা নিয়ে পরবর্তীতে আর একটা মডেল তিনি দাঁড় করান। এবং তার মডেলের কিছু সীমাবদ্ধতা থাকলেও তার মডেল এখনো পর্যন্ত বেশ সমাদৃত, এবং অনেক কিছুই আমরা জানতে পারি আসলে বোর পরমাণু মডেল থেকে। তো এইখানে যে জিনিসগুলো তার স্বীকার্যতে, তার এক্সপেরিমেন্ট থেকে যে জিনিসগুলো বের হয়ে আসতেছে, তিনি অবশ্যই আগের রাদারফোর্ডের মডেলের অনেক কিছু তিনিও স্বীকার করে নিছেন, যে পরমাণুর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এবং এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতে থাকে, ইলেকট্রনের একটা কনসেন্ট্রেন্সি আছে সেখানে। এবং তিনি আরো নতুন কিছু কিছু জিনিস যুক্ত করেন, সেটা নিয়ে একটু আমি আলোচনা করি। দেখেন, এই যে বোর পরমাণু মডেল বলেন বা রাদারফোর্ডের পরমাণু মডেল বলেন, এই মডেলগুলো থেকে আসলে যে স্বীকার্যগুলো, তাদের যে এক্সপেরিমেন্টগুলো, এগুলো এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, আসার সম্ভাবনা আছে, গুরুত্বপূর্ণ।
ইলেকট্রনস ক্যান জাম্প বিটুইন দিস লেভেলস বাই অ্যাবজর্বিং অ্যান্ড ইমিটিং ফোটনস। খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে ইলেকট্রনগুলো তিনি প্রপোজ করেন যে ইলেকট্রন কি করতে পারে, যে আমরা যে কক্ষপথগুলোর কথা বলতেছিলাম বা ইলেকট্রন শেলগুলোর কথা বলতেছিলাম, শক্তি স্তর, তো এই শক্তি স্তরগুলো থেকে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট এনার্জি কি করতে পারে, অ্যাবজর্ব করে বা এনার্জি পেয়ে সে হায়ার শেলে চলে যেতে পারে, শক্তি স্তরে চলে যেতে পারে। আবার কখনো কখনো ইলেকট্রন এনার্জি ইমিট করে এনার্জি ছেড়ে দিয়ে লোয়ার শেলে চলে আসতে পারে। এই জিনিসটা তিনি প্রপোজ করেন যে ইলেকট্রন কি করতে পারে, এক শেল থেকে আরেক শেলে মুভমেন্ট করতে পারে। এবং তিনি মূলত হচ্ছে হাইড্রোজেন দিয়েই, আসলে হাইড্রোজেন অ্যাটম দিয়েই তার এই এক্সপেরিমেন্টটা করেন এবং হাইড্রোজেন অ্যাটমের জন্যই তার এই এক্সপেরিমেন্টটা। এবং এই হাইড্রোজেন অ্যাটমের বিভিন্ন জিনিসপত্র আসলে তিনি প্রত্যক্ষ করেন, যেমন হাইড্রোজেন ইমিশন স্পেকট্রাম হচ্ছে, আমরা যখন হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে দেখি, বা ইলেকট্রন যখন আপার শেল থেকে লোয়ার শেলে যায়, অথবা আপার শেল থেকে লোয়ার শেলে না গেলেও এই একটা নির্দিষ্ট পজিশন থেকে যখন সে মুভমেন্ট করে, তখন কিছু বর্ণালী বা স্পেকট্রাম দেখতে পাই হাইড্রোজেনের ক্ষেত্রে। ঠিক তিনি প্রপোজ করেন যে এরকম প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রেই ব্যাপারটা এইরকম হবে। এবং বাকি কথাগুলো নিউক্লিয়াস এনার্জি নিয়ে এই জিনিসগুলো তিনি আগের মতোই, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে মিল আছে, একটু দেখে নেবেন। মানে তাদের মেইন কথাগুলো আসলে প্রত্যেকটা মডেলের, অ্যাটমিক মডেলের মেইন কনসেপ্টটা কি সেগুলো একটু দেখে নেবেন। অ্যাবজর্পশনের কথা তো আমরা বললাম, ইলেকট্রন কি করতে পারে, এনার্জি অ্যাবজর্বও করতে পারে, ইলেকট্রন কি করতে পারে, এনার্জি ছেড়েও দিতে পারে। তো ইলেকট্রন ছেড়ে দিলে বা অ্যাবজর্ব করলে তো তাদের কিছু ঘটনা ঘটবে, হায়ার শেল থেকে লোয়ার শেলে যেতে পারে, লোয়ার শেল থেকে হায়ার শেলের দিকেও যেতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। অ্যাটমিক স্পেকট্রা যখন আমরা দেখব, অর্থাৎ যখন এই ইলেকট্রনগুলো এনার্জি অ্যাবজর্ব করে উপরে যাবে অথবা নিচে নামবে, তখন এই যে ইলেকট্রনগুলো যেহেতু শক্তি বলতে হচ্ছে আমরা এখানে ফোটনের কথা বোঝাচ্ছি, যে কোনো একটা এনার্জি ফোটন আকারে যখন বের হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন এনার্জি ছেড়ে দিবে, তখন সেগুলো আমরা আবার দৃশ্যমান, ফোটন যেহেতু আলো দেখা যায়, আমরা দৃশ্যমান কিছু স্পেকট্রাম বা বর্ণালী দেখতে পাবো। এবং সেই বর্ণালীগুলো কীরকম হবে, সেই বর্ণালীগুলোর ওয়েভ লেন্থ কীরকম হবে। সাপোজ ধরেন আমি এইখান থেকেই মনে করি এটা হচ্ছে একটা ইলেকট্রন, পরমাণু, পরমাণুর এখানে চারপাশে ইলেকট্রন আছে। ইলেকট্রনটা করবে কি, এই শেল থেকে এই শেলে নেমে যাবে, অর্থাৎ হায়ার শেল থেকে সে লোয়ার শেলে নেমে গেছে। তাহলে এইখানে একটা কি পরিমাণ এনার্জি কি হবে, ইমিশন হবে। তো এই এনার্জিটাই হচ্ছে একটা ফোটন। এই ফোটন যেটা নির্গত হবে বা আমরা দেখব, এই ফোটনটাকেই আমরা বলতেছি স্পেকট্রা বা স্পেকট্রাম বা বর্ণালীর মতো যেটা দেখা যাবে। তখন এই যে ফোটন যেহেতু আছে, তার মানে অবশ্যই সেটার একটা ওয়েভ লেন্থ থাকবে, কারণ ফোটন মানেই হচ্ছে একটা পার্টিকেলের ন্যায় আচরণ করা এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকবে। এবং সেই ওয়েভ লেন্থটা কি হবে সেটা আমাদের ডিফাইন করা হচ্ছে রেডবার্গ ফর্মুলা। এটা হচ্ছে আমি বললামই যে সূত্রটা শুধু গুরুত্বপূর্ণ, আপনাদেরকে এই সূত্রের অন্ততপক্ষে ম্যাথ করতে হবে না। এই জিনিসগুলো খুবই জটিল ম্যাথমেটিক্যাল টার্মে, তো এগুলো হাতে করা সম্ভবই না ক্যালকুলেটর না ইউজ করতে দিলে। তো এগুলোর ক্ষেত্রে জাস্ট কি করবেন, সূত্রগুলো একটু এক নজর দেখে যাবেন। দেখে গেলে হবে কি, এই রিলেটেড যদি এমসিকিউ আসেও অন্ততপক্ষে 1-2 বার দেখা থাকলে আপনারা এই রিলেটেড এমসিকিউগুলো আনসার করতে পারবেন। এবং এই যে কনস্ট্যান্ট যেগুলো আছে, এই কনস্ট্যান্টের মানগুলো একটু মুখস্থ রাখতে পারেন, তাহলে এমসিকিউতে কাজে আসবে। দেখেন, রেডবার্গ ফর্মুলা ফর দ্য ওয়েভলেন্থ বলছে যে এই যে এখান থেকে যে আমরা বর্ণালীগুলো পাবো বা যে ধরনের আলোগুলো পাবো, ফোটনগুলো পাবো, সেটার ক্ষেত্রে এই বর্ণালীগুলোর ওয়েভলেন্থ কেমন হবে দেখতে, সেটা প্রপোজ করা হচ্ছে বিজ্ঞানী রেডবার্গ, এবং তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে রেডবার্গ ফর্মুলা। তো রেডবার্গ ফর্মুলার হচ্ছে এই যে ওয়েভলেন্থ, এইখানে ল্যামডাটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত বর্ণালীর ওয়েভলেন্থ। 1/λ = RH। RH খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য দেয়া আছে, বিভিন্ন এলিমেন্টের জন্য বিভিন্ন রকম হতে পারে। তো এই RH বা আর যেটাই বলি না কেন, আমরা এটাকে বলছি হচ্ছে রেডবার্গ কনস্ট্যান্ট। তো রেডবার্গ কনস্ট্যান্টের মানটা হাইড্রোজেনের জন্য আমি দেখাইছি, অন্যান্য মেটালের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। এরকম চার্ট আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন বা বই পেয়ে যাবেন, চার্টগুলো দেখে রাখতে পারেন। তবে অনেক বিভিন্ন ম্যাটারের জন্য এটার কনস্ট্যান্ট ভিন্ন ভিন্ন রকম, তো যে কারণে এতগুলো মুখস্থ করাও খুব বেশি একটা সহজ না, তারপরেও যতটুকু পারেন আপনারা। তো আর কনস্ট্যান্টের মান মুখস্থ রাখতে পারেন আপনারা। তারপরে হচ্ছে জেড খুবই জিনিস, অ্যাটমিক নাম্বার
অর্থাৎ আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 1 হবে, সোডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 1 হবে, ভিন্ন ভিন্ন মেটালের জন্য পরমাণুর জন্য অ্যাটমিক নাম্বার ভিন্ন ভিন্ন হবে। জেড হচ্ছে সেই আমাদের অ্যাটমিক নাম্বার। N1 N2 খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে N1 হচ্ছে আমার লোয়ার এনার্জি লেভেল আর N2 হচ্ছে আমার হায়ার এনার্জি লেভেল। যেহেতু আমার এই হায়ার থেকে আমি লোয়ারের দিকে আসতেছি, যে কারণে আমার একটা স্পেকট্রাম তৈরি হচ্ছে, তাহলে হায়ার এনার্জি লেভেল এবং লোয়ার এনার্জি লেভেল এই দুইটা এনার্জি লেভেলের ইকুয়েশনও এখানে কাজে লাগবে, টার্ম কাজে লাগবে। এবং খেয়াল করেন, ফর এ ট্রানজিশন টু এ অকার, অর্থাৎ একটা ঘটনা যখন ঘটবে ট্রানজিশনের, এক জায়গা থেকে আরেক জায়গা থেকে যখন যাবে, N2 মাস্ট বি গ্রেটার দেন N1। N2 অবশ্যই কি হবে, বড় হবে N1 চেয়ে, N1 এর চেয়ে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কথাটাই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, যে N2 অবশ্যই কি হবে, N1 এর থেকে বড় হবে। কেন N2 বড় হবে? দেখেন, N2 হচ্ছে কি হায়ার এনার্জি লেভেল, আর N1 হচ্ছে কি লোয়ার এনার্জি লেভেল। তাহলে হায়ার এনার্জি লেভেলের মান অবশ্যই লোয়ার এনার্জি লেভেলের মানের চেয়ে কি হবে, বড় হবে। এটা তো নর্মাল কনসেপ্ট, এটা মনে রাখবেন। তো এই ক্ষেত্রে আসলে যে কাজটা করবেন, এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এবং রেডবার্গ কনস্ট্যান্টটা যে আসলে কোথা থেকে আসছে সেই ফর্মুলাটাও এখানে আছে। আমি বললাম যে এই ফর্মুলার ম্যাথগুলোতে বিশাল বিশাল ক্যালকুলেশন করতে হয়, সো এগুলো সম্ভব না। আপনারা জাস্ট সূত্রগুলো এক নজর একটু দেখে রাখবেন, এমসিকিউতে কাজে আসলেও আসতে পারে। দেখেন, এগুলো খুবই একেবারে সহজ জিনিস, আপনারা এসএসসি ইন্টার লেভেল থেকে এই জিনিসগুলো পড়ে আসতেছেন। জাস্ট আমি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি, এই জিনিসগুলো খুব বেশি একটা আপনাদেরকে বোঝানোর মতো আসলে কিছু নাই। তারপরেও বলি যে কি প্রিন্সিপাল অফ গভর্নিং ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা এসএসসি থেকে পড়ে আসতেছি, যে এই পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কি অবস্থায় সুসজ্জিত থাকবে, কি অবস্থায় কোন কোন প্যাটার্নে থাকবে, সেটার একটা ফর্মুলা আছে বা নীতি আছে। তো এই যে সাব অ্যাটমিক পর্যায়ে হচ্ছে আমাদের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলোতে ইলেকট্রন একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে। এটা হচ্ছে আমরা জানি যে 1s 2s 2p 3s 3p এইভাবে যেতে থাকবে। তো সেটার ক্ষেত্রে 3s 3p 4s 3d, এই যে দেখেন এখানে যে প্যাটার্নটা 1s 2s 2p 3s 3p 3p এর পরে আমি চাইলে 3d দিতে পারতাম। আপনারা জানেন যে 3d কেন দেওয়া হলো না? অবশ্যই ইলেকট্রনগুলো যখন একটা অরবিটালে বসে, সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে বসে, কিছু নীতি মেনে বসে। তো সেই ক্ষেত্রে 3d তে ইলেকট্রন যাওয়ার আগে 4s এ ইলেকট্রন আগে যায়। তো এই ফর্মুলাগুলো কি, এই প্রিন্সিপালগুলো কি, সেগুলো আমাদের অনেকগুলো প্রিন্সিপালই আছে, আমি জাস্ট তিনটা নিয়ে একটু আলোচনা করি। আউটবাউ প্রিন্সিপাল বলতেছি কি, ইলেকট্রনস ফিল অরবিটালস স্টার্টিং ফ্রম দ্য লোয়েস্ট এনার্জি লেভেল। তো এইখানে এই যে আমি বললাম যে 3d এ যাওয়ার আগে 4s এ যাবে, এই 4s এর কি এনার্জি লেভেল কম এবং 3d এর এনার্জি লেভেল বেশি। তো আমরা জানি যেটার এনার্জি লেভেল কম, লোয়েস্ট এনার্জি লেভেল, সেটাতে ইলেকট্রন আগে যায়। সেই কারণেই 3d এর আগে 4s এ ইলেকট্রন বসে, তারপরে 3d তে বসে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হয়তো এমসিকিউতে কাজে লাগতে পারে, যে এনার্জি স্টেট বা এনার্জি লেভেলটা আমরা আসলে কিভাবে ডিফাইন করব। দেখেন, এখানে হচ্ছে যে অরবিটাল নাম্বার যেটা আছে, অরবিট নাম্বার, সেটা হচ্ছে যে 1, এটাকে n দ্বারা ডিনোট করা হয়, এবং এই যে s যেটা আছে, এই s এটাকে ডিনোট করা হয় হচ্ছে l দিয়ে। তো এল দিয়ে, তো এল এর মানগুলো আমরা জানি। এল এর মানগুলো কি? এল এর মানগুলো হচ্ছে এস এর ক্ষেত্রে হয় 0, এস পি এর ক্ষেত্রে হয় 1, ডি এর ক্ষেত্রে হয় 2, এফ এর ক্ষেত্রে হয় 3। তো এরকম করে আমরা এগুলোর মানগুলো দেখতে পারি। তাহলে আমাদের এখানে আমরা কি করব, সূত্রটা হচ্ছে এন প্লাস এল এর মান যেটা ছোট, সেটার শক্তিও কম। দেখেন 4s 3d দিয়ে আমি বলি, 4s এর ক্ষেত্রে হচ্ছে 4 প্লাস এস এর মান কত, 0, আর 3d এর ক্ষেত্রে 3 প্লাস ডি এর মান কত, 2। দেখেন এটার মান আসতেছে 4 আর এটার মান আসতেছে 5, তার মানে এটার শক্তি এনার্জি স্টেট বেশি আর এটার শক্তি বা এনার্জি স্টেট কম, যে কারণে ইলেকট্রন আগে এটাতে যাবে। আচ্ছা, এগুলো আশা করি আপনারা জানেন, খুবই সহজ জিনিস। আচ্ছা, তো আউফবাউ প্রিন্সিপাল এটা বলে কম শক্তি স্তরের আগে ইলেকট্রন প্রবেশ করবে। পলির বর্জন নীতি,
পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা, সেটা কি বলতেছে? বলতেছে যে আমাদের যে অ্যাটমগুলো সেম সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস, অর্থাৎ আমরা জানি যে কোনো একটা ইলেকট্রনকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, ডিফাইন করতে চাই, তাহলে 4টা কোয়ান্টাম নাম্বার আমার কি করা লাগে, জানা লাগে। এর মধ্যে একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা নিয়ে আমরা কথা বলবো আসলে। তো এই যে 4টা কোয়ান্টাম নাম্বার বলতেছে, নাম্বারস, দাস ইচ অরবিটাল ক্যান হোল্ড এ ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস ইচ উইথ অপোজিট স্পিন। যে স্পিন কোয়ান্টাম নাম্বারটার কথা বলছি আমরা, যে আমাদের কোনো একটা শেলে 1s, এই 1s এ যদি 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে অবশ্যই 2টা ভিন্ন স্পিনে থাকবে। এটা যদি আপওয়ার্ড স্পিনে থাকে, এটা থাকবে ডাউনওয়ার্ড স্পিনে। অর্থাৎ কোনো একটা কোয়ান্টাম পার্টিকেলের ভিতরে যে সেম স্পিনের 2টা কি ইলেকট্রন থাকতে পারবে না, সে জিনিসটা বলছে অপোজিট স্পিন অবশ্যই হইতে হবে, মাস্ট। হুন্ডের নিয়ম কি বলে আমাদের? উইথিন দ্য সাবশেল ইলেকট্রন উইল অকুপাই সেপারেট অরবিটালস উইথ প্যারালাল স্পিনস বিফোর পেয়ারিং আপ দ্য সেম অরবিটাল। অর্থাৎ আমি যদি পি এর ক্ষেত্রে ধরি, পি এ আমরা জানি হচ্ছে 3টা সাব পার্টিকেল থাকে। আমি এখানে অবশ্যই থ্রি পিতে আমরা জানি 6টা ইলেকট্রন থাকতে পারে। তো 6টা ইলেকট্রন থাকলে আমি এখানে প্রথমে একটা ইলেকট্রন আছে, তারপরে দ্বিতীয় ইলেকট্রনটা আমি এখানে অবশ্যই বসাইতে পারবো না। দ্বিতীয় ইলেকট্রনটা আমাকে অবশ্যই একই স্পিনে তারপর একটাতে বসাইতে হবে। ঠিক তৃতীয় ইলেকট্রনটাও আমাকে একই স্পিনে আবার তারপরেরটাতে বসাতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের যে সাবপোর্শনগুলো আছে, সেই সাবপোর্শনগুলোকে প্রথমেই একটা বেজোর করে ইলেকট্রন আমাকে কি করতে হবে, সেট করতে হবে। এরপরে এই পিতে যদি আরও একটা ইলেকট্রন আসে, তখন আমাকে এটা ডাউন স্পিনে, আরও একটা আসলে এখানে ডাউন স্পিনে, আর একটা আসলে এখানে ডাউন স্পিনে, এইভাবে আমাকে কি করতে হবে, এই যে 3p6 যে আছে সেটা সাজাতে হবে। তার মানে প্রত্যেকটা সর্বপ্রথম বেজোরভাবে সাজানো হবে, বেজোরভাবে সাজানোর পরে চতুর্থ ইলেকট্রনটা আবার এখানে জোড়া তৈরি করে আস্তে আস্তে সাজানো হবে। তো এই যে 3টা প্রিন্সিপাল আমি আসলে আলোচনা করতে চাইনি খুব বেশি, তারপরও আপনাদের জন্য একটু রিভিশন দিলাম আর কি। আপনারা এগুলো এসএসসি ইন্টারে পড়ে আসছেন, তো এগুলো আপনারা সবই জানেন। তো এই যে জিনিসগুলো এখান থেকে আসলে এমসিকিউ কি আসতে পারে, ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে ছোট ছোট এমসিকিউ আসতে পারে, যে কোনটার কনফিগারেশন, কিছু কনফিগারেশনে আমরা জানি ব্যতিক্রম আছে, সেই কনফিগারেশনগুলো আসতে পারে। আউফবাউ প্রিন্সিপাল বা হুন্ডস রুল, এই ধরনের রুলসগুলো যেগুলো আছে, প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালগুলোর বেসিক কনসেপ্ট থেকে এমসিকিউ আসতে পারে, দেখে নেবেন। চলে আসি হচ্ছে আমরা পরবর্তী আলোচনায়, প্রোডাকশন অফ এক্স রে। আমরা কিভাবে এক্স রে প্রোডাকশন হয় সেটা আপনাদের সিলেবাসের টপিকসে আছে, সেজন্য আলোচনায় নিয়ে আসা আসলে মূলত। এক্স রে যদিও এটা একটা ওয়েভ বা এটা একটা হচ্ছে তরঙ্গ, এক্স রে তো এক ধরনের তরঙ্গ, দৃশ্যমান আলো না, আমরা যেটা দেখি না এক্স রে। এই এক্স রে প্রোডাকশনটা আসলে কিভাবে হয় বা এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, সেটা একটু আলোচনা করব। দেখেন এখানে একটা টিউব, পুরোটাকেই দেখা যাচ্ছে এটা একটা যে টিউবের ভিতরে আমরা রাখছি ভ্যাকিউম টিউবের মতো, এবং এই যে ভ্যাকিউম টিউবের এই জায়গায় 2টা পোর্শন আছে, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড হচ্ছে ওই জিনিস যেখান থেকে আমরা ইলেকট্রন বা উচ্চ শক্তি সম্পন্ন কোনো পার্টিকেল কি করব, নিক্ষেপ করব। আর অ্যানোড হচ্ছে ওই জিনিস যেখান থেকে আমার এক ধরনের কি বের হবে, ওয়েভ বের হবে, এক ধরনের রেজ বের হবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স রে। তো এক্স রেটা কিভাবে হচ্ছে, এই যে ক্যাথোড থেকে আমরা একটা থার্মোডাইনামিক প্রসেসে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ হিট এখানে দিব। এই হিট যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা অ্যাবজর্ব করার কারণে ইলেকট্রনগুলো এই ক্যাথোড থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বের হয়ে তাদের একটা কাইনেটিক এনার্জি থাকবে, গতিশক্তি থাকবে। এই কাইনেটিক এনার্জি দিয়ে দ্রুত গতিতে যে সে আরেকটা মেটালকে কি করবে, আঘাত করবে। যখন সেই মেটালে আঘাত করবে, তখন সেই মেটালের ভিতরে থাকা আবার অসংখ্য ইলেকট্রন আছে, তাদের মধ্যে কলিশন হবে, অথবা তাদের যে পজিটিভ পোর্শন নিউক্লিয়াস আছে তাদের সাথে এক ধরনের ইন্টারাকশন তৈরি হবে, সেইখান থেকে একটা নতুন রেস তৈরি হবে, বর্ণালী তৈরি হবে, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে কি, এক্স রে। তো এই এক্স রের বেসিক প্রিন্সিপাল যেটা, সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এক্স রে কলিশনে 2 ধরনের এক্স রে হইতে পারে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন আর একটা হচ্ছে ব্রেমস্ট্রাগলাং রেডিয়েশন। তো এই যে
ব্রেমস্টারলাং রেডিয়েশন যেটা আছে এইটা অনেক সময় পরীক্ষায় গুরুত্বপূর্ণ, এটা একটু ভিন্ন ধরনের, সেজন্য আমি আলোচনায় আসলে আহ, এই জিনিসটা একটু দেখাবো আপনাদেরকে যে কিভাবে ঘটে এই জিনিসটা। আর দুইটার বেসিক কনসেপ্টটা একটু জেনে রাখতে পারেন, যে এই যে কনসেপ্টটা যেটা প্রথমে যে ব্রেমস্টারলাং যেই ইয়েটা রেডিয়েশনটা সেটা হবে কন্টিনিউয়াস, অর্থাৎ আমি এখানে অসংখ্য ইলেকট্রনকে নিক্ষেপ করব, এখান থেকে যে একটা রেডিয়েশন বের হবে সেই রেডিয়েশনটা অবশ্যই হবে কন্টিনিউয়াস, ডিসক্রিট কোনো বিক্ষিপ্ত কোনো আলোক রশ্মি না। কিন্তু ক্যারেক্টারিস্টিক রেডিয়েশনের ক্ষেত্রে যেই ধরনের এক্সরে তৈরি হয় সেই ক্ষেত্রে এই ইলেকট্রন শেলগুলো যখন ট্রানজেকশন করে, একটা ইলেকট্রন আপার লেভেল থেকে লোয়ার লেভেল, লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যায়, তখন যে ধরনের আমরা আসলে রেডিয়েশন পাই সেটা একটু ডিসক্রিট পাই, অর্থাৎ ভেঙে ভেঙে, একসাথে একেবারে কন্টিনিউয়াসলি এই ধরনের রেডিয়েশন পাওয়া যায় না। তো আমরা এটা যেহেতু নর্মাল কেস, আমরা ইলেকট্রন আদান প্রদানের ফলে যে ধরনের বর্ণালী দেখি অনেকটা সেই ধরনেরই, তো সেজন্য আমরা এইটা দেখবো আসলে। দেখেন এখানে প্রথমেই বলে রাখি যে এক্স রে যখন আমরা প্রোডাকশন করতে যাব তখন আমাদের তিনটা জিনিস আসলে মেনটেন করা লাগবে, 3 রিকোয়ারমেন্টস ফর ক্রিয়েটিং এক্স রে ফোটনস। প্রথমে হচ্ছে আমার একটা সোর্স অফ ইলেকট্রন লাগবে, যেটা আমরা এখানে কি করছি ক্যাথোডে দেখছি, যে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন যখন যে আঘাত করবে সেই সোর্স অফ ইলেকট্রন লাগবে। তারপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্লে হচ্ছে না, আচ্ছা দেখেন এই যে সোর্স অফ ইলেকট্রন যেটা লাগবে, আমরা বললাম সোর্স অফ ইলেকট্রনের পরে এক্সিলারেশন অফ ইলেকট্রন লাগবে। ইলেকট্রনের সোর্স তো আমরা পাবোই, এখান থেকে ইলেকট্রনের সোর্স আমরা পাবো, তারপরে সেটা অ্যাক্সিলারেট করবে এবং একটা জায়গায় যে সেটা স্টপ হতে হবে, তাইলেই আমরা এই এক্সরেটা ঘটবে। দেখেন এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের একটা নির্দিষ্ট পর্যায়ে অসংখ্য ইলেকট্রন আছে কক্ষপথগুলোতে, মাঝে নিউক্লিয়াস আছে। এখন এইখানে যখন আমরা নির্দিষ্ট একটা ইলেকট্রনকে কি করব, এনে স্ট্রাইক করব, তখন দেখা যাবে এইখানে এটা তো পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ, এই পজিটিভটা নেগেটিভটার কাছাকাছি ইন্টারাকশনে আসার ফলে যেটা হবে, এটা একটা এক ধরনের আকর্ষণ অনুভব করবে এবং আকর্ষণ অনুভব করার কারণে কিছুটা সে স্লো ডাউন হয়ে যাবে। স্লো ডাউন যখন হয়ে যাবে তার মানে সে কিছু পরিমাণ এনার্জি লস করবে, যেই এনার্জিটা সে লস করবে সেটাই আসলে ফোটন আকারে কি হয়ে আসবে, বের হয়ে আসবে। আর এই যে বের হয়ে আসতেছে কন্টিনিউয়াস ওয়েভটা, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে কি ব্রেমস্টারলং বা ব্রেকিং রেডিয়েশন। অর্থাৎ এইখানে এই যে ইলেকট্রনটা সেটা একটা ব্রেকিং এনার্জি রিলিজ করছে আসলে, অর্থাৎ তার যেই মোশনে যাওয়ার কথা ছিল সেই মোশনটা থেকে সে কিছুটা বিচ্যুত হয়ে গেছে, এবং বিচ্যুত হয়ে যে গেছে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ব্রেকিং রেডিয়েশন, এবং এটার নামই দেওয়া হচ্ছে কি ব্রেমস্টারলং রেডিয়েশন। এবং এটা অবশ্যই কন্টিনিউয়াস, এমন না যে এই ইলেকট্রনটা এখানে নিউক্লিয়াস, তো এই ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে, তো এই যে কন্টিনিউয়াসলি সে একটা স্লোপের মধ্য দিয়ে যাচ্ছে, এই কন্টিনিউয়াস স্লোপের মধ্য দিয়ে একটা কন্টিনিউয়াস রেডিয়েশন তৈরি হবে। আর আদারওয়াইজ যদি এমন হয় যে আমার এখানে একটা শেলে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে আসলো, এখানে একটা রেডিয়েশন হইলো, এটা কিন্তু কন্টিনিউয়াস না, এখান থেকে এখানে চলে আসছে, রেডিয়েশন পাইছি, কিছুক্ষণের মধ্যেই এই রেডিয়েশন কিন্তু কি হয়ে যাবে, সে যখন এই এই কক্ষপথে চলে আসবে এই রেডিয়েশন শেষ, আবার আরেকটা ইলেকট্রন আসবে, আরেকটা রেডিয়েশন তৈরি হবে। এরকম ডিসক্রিট হইলে সেটাকে কিন্তু আমরা কি করতে পারবো না, ব্রেমস্টারলং রেডিয়েশন বলতে পারবো না, অবশ্যই সেটা কি হইতে হবে, কন্টিনিউয়াস হইতে হবে। আচ্ছা, তো এক্স রে এবং এক্স রে রেডিয়েশনটা আপনারা একটু দেখবেন, আসতে পারে মোজলেস ল। মোজলেস ল জিনিসটা কি, এই যে আমরা যে এক্স রের কথা চিন্তা করলাম, এক্স রের তো একটা রে, অবশ্যই এটা একটা রে, এবং এটার অবশ্যই একটা কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, এটার একটা ওয়েভ লেন্থ থাকবে। তো আমরা যেই অ্যাটমগুলোর ক্ষেত্রে এই এক্স রেগুলো পাবো, সেই অ্যাটমগুলোর ক্যারেক্টারিস্টিক্সের সাথে এই এক্স রে বা এই আলোক রশ্মিটার বা এই ওয়েভের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে, এবং এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটাই আসলে মসলে ব্যাখ্যা করে। তিনি কি বলেন, মসলেস ল ডিসক্রাইব যেটা করে, রিলেশনশিপ বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স এক্স রে এমিটেড বাই দ্য এলিমেন্ট অ্যান্ড দ্য অ্যাটমিক নাম্বার। অর্থাৎ এই যে আমার যে ওয়েভটা বা ফোটনটা বের হচ্ছে সেটার ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ফ্রিকোয়েন্সি কেমন হবে, সেটা আবার আমাদের হচ্ছে এই কোন পরমাণুর
সেটার যে অ্যাটমিক নাম্বার, সোডিয়াম হলে 11, নিয়ন হলে 10, হাইড্রোজেন হলে 1, এই যে অ্যাটমিক নাম্বারটা, এই দুইটার মধ্যে এই ওয়েভের ফ্রিকোয়েন্সি এবং অ্যাটমিক নাম্বারের মধ্যে একটা রিলেশন আছে বা সম্পর্ক আছে, সেই জিনিসটাই ব্যাখ্যা করে হচ্ছে আমাদের মোসলেস ল। তো এখানে কি বলতেছে দেখেন, দ্য ফ্রিকোয়েন্সি ভি, ফ্রিকোয়েন্সিকে ভি দ্বারা প্রকাশ করছে, বা নিউ বললেও আমরা পারি, নিউ, বা আপনারা এফ দিয়ে প্রকাশ করলেও পারেন, কোনো সমস্যা নেই। ফ্রিকোয়েন্সিটা কেমন হবে? ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যাটমিক নাম্বার, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা হবে এই অ্যাটমিক নাম্বারের বর্গের সমানুপাতিক। তো এটাকে আমরা এইভাবে না বলে, যদি আমরা ফ্রিকোয়েন্সির উপর বর্গমূল দিয়ে দিই, জেডকে নর্মাল রাখি, তাহলে জিনিসটা এক্সপ্রেস করতে সুবিধা হয়, ক্যালকুলেশন করতে সুবিধা হয়, বা বুঝতেও কি হয়, ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। তো আলটিমেটলি এটা সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এইটা। তো বলা হচ্ছে যে the square root of the frequency, square root of the frequency, square root of the frequency টা হবে proportional to the atomic number, এই z এর proportional। এখন কথা হচ্ছে যে এটা তো proportional লিখলাম, এই a b কোথা থেকে আসলো? আসলে a এবং b হচ্ছে এখানে দুইটা কনস্ট্যান্ট, এটা এমসিকিউর জন্য কাজে লাগতে পারে, এখানে আলোচনা করতেছি। দেখেন, তাইলে আমাদের মিউ ইকুয়াল টু হচ্ছে a জেড মাইনাস বি, আলটিমেটলি আমার সূত্রটা হচ্ছে এইটা মোসলেস লতে। এবং এখানে স্কোয়ার রুট ফ্রিকোয়েন্সি, স্কোয়ার রুট এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রকাশ করতেছে, জেড আমার অ্যাটমিক নাম্বার প্রকাশ করতেছে, কমন জিনিস। এ এবং বি এই দুইটা জিনিস কি একটু বোঝার চেষ্টা করি। এ হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক। আমরা একটা সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে একটা ধ্রুবক ইউজ করতে হয়, যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক বলি বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলি। এইখানে এ হচ্ছে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এবং এই যে প্রপোর্শনালি কনস্ট্যান্টটা ডিপেন্ড করে আসলে আমার যে পার্টিকেলটা নিয়ে আমি কাজ করতেছি, সেই পার্টিকেলের কি আমার যে এই যে রেডিয়েশনটা, সেটা কি কে সিরিজের রেডিয়েশন হবে, না সেটা এল সিরিজের রেডিয়েশন হবে। কে এল সিরিজের রেডিয়েশনটা আবার কি? একটা হচ্ছে কে শেল, আমরা জানি হচ্ছে এই নিউক্লিয়াসের চারপাশে যে শেলগুলো থাকে অ্যাটমের, সেই শেলগুলোকে আমরা কে এল এম ইত্যাদি দিয়ে কি করি, ডিনোট করি। তো এখন কে শেল থেকে একটা ইলেকট্রন নিচে নেমে একটা বর্ণালী তৈরি করলো, নাকি এল শেল থেকে সেটা নিচে নেমে বর্ণালী তৈরি করলো, এটার উপর ভিত্তি করে দুই ধরনের সিরিজ আসলে আছে আমাদের এক্স-রে, একটা হচ্ছে কে সিরিজ এবং একটা হচ্ছে এল সিরিজ। এখন এটা কি কে সিরিজ না এল সিরিজের বর্ণালী, সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে এই এটা। তাহলে কে সিরিজের বর্ণালী হইলে এটার এ এর মান একরকম হবে, এল সিরিজের বর্ণালী হইলে সেটা এ এর মান ভিন্ন রকম হবে, বিভিন্ন পার্টিকেলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হইতে পারে। তো এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট এটা। আর বি কি? তাহলে বিটাকে বলা হয় হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট, এটা ছোট হাতের বি লিখবেন তাহলে ভালো হয়। স্ক্রিনিং কনস্ট্যান্ট, স্ক্রিনিং কনস্ট্যান্টটাও আবার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। কে সিরিজের ক্ষেত্রে একরকম হবে, এল সিরিজের ক্ষেত্রে একরকম হবে। তো এটাকে এই দ্য কনস্ট্যান্ট অ্যাকাউন্টস ফর দ্য শিল্ডিং এফেক্ট অফ দ্য আদার ইলেকট্রনস, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনের দিকে আসে, তখন দেখেন ইলেকট্রন দুইটাই নেগেটিভ চার্জযুক্ত, আর যেহেতু দুটোটাই নেগেটিভ চার্জযুক্ত, তাহলে তারা একটা আরেকটার গতিকে কি করবে, বাধাগ্রস্ত করবে। এই যে শিল্ডিং যে একটা এফেক্ট কাজ করবে, সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় হচ্ছে বি। এবং কে সিরিজের জন্য কে শেল থেকে যখন ইলেকট্রন বর্ণালী তৈরি করবে, তখন এটার স্ক্রিনিং কনস্ট্যান্ট হবে 1, এবং সেটা যখন এল সিরিজের জন্য হয়, তখন এই এই স্ক্রিনিং কনস্ট্যান্টের মান হয়ে যাবে 6.4। তো এই মানগুলো, এই দুইটা মান এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইটা এবং এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এবং ফাইনালি যেহেতু এ এবং বি দুইটা কনস্ট্যান্ট আমরা জানলাম, ফাইনালি এই জেড মাইনাস বি দিয়ে, পুরোটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এই জেড মাইনাস বি যদি পরীক্ষায় এমসিকিউ এরকম আসে যে এই সূত্রে জেড মাইনাস বি কি রিপ্রেজেন্ট করে, আসলে এই জেড মাইনাস বি রিপ্রেজেন্টস দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ কোনো একটা পার্টিকেলের যে নিউক্লিয়ার চার্জটা কত হবে, সেটা এই জেড মাইনাস বি থেকে আমরা কি করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি বা বের করতে পারি বা জানতে পারি বাই দ্য ইলেকট্রন হুইচ ইনফ্লুয়েন্সেস দ্য ইমিটেড এক্স-রে। এবং এই যে কনসেপ্টটা, এই জেড মাইনাস বিটা, এটা কিন্তু এক্স-রেটা কেমন হবে সেটাতে প্রভাব ফেলে। তার মানে এক্স-রে ডিপেন্ড করবে এই জেড মাইনাস বি এর উপরে। আচ্ছা, তো এই জিনিসগুলো দেখবেন, এখান থেকে এই যে ছোট ছোট এমসিকিউ রিলেটেড জিনিসগুলো আসতে পারে। মলিকুলার স্পেকট্রা
খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মলিকুলার লেভেলে যখন আমাদের এই যে পরমাণুগুলোর ভিতরে ইলেকট্রনগুলো এক শেল থেকে আরেক শেলে যখন যায় বা ফিরে আসে, তখন এক ধরনের বর্ণালী তৈরি হয়, সেটা আমরা বললাম। এখন মনে করে দেখেন, আজ থেকে প্রায় অনেকগুলো ক্লাস পূর্বে আমরা যখন আলোচনা করেছিলাম যে একটা পার্টিকেলের বিভিন্ন ধরনের মোশন থাকতে পারে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, একটা হচ্ছে স্পিন মোশন, ভাইব্রেশনাল মোশন, বিভিন্ন ধরনের মোশন থাকে না। এখন যখন এক সেল থেকে আরেক সেলে যায় তখন তো বর্ণালী তৈরি করেই, যখন আবার কি করে ভাইব্রেশন করে তখনও তাদের কিন্তু একটা স্টেটের পরিবর্তন হয়। অর্থাৎ ভাইব্রেশন করলে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মুভমেন্ট করে। এই যে মুভমেন্ট করে, এইখান থেকেও সামান্য পরিমাণে বর্ণালী তৈরি হতে পারে। আবার পরমাণুগুলো যখন ইলেকট্রন প্রোটনগুলো যখন স্পিন করে, অর্থাৎ নিজের অক্ষের উপর কেন্দ্র করে ঘুরে, তখনও এক ধরনের বর্ণালী তৈরি হতে পারে বা বিভিন্ন ধরনের বর্ণালী তৈরি হতে পারে। তো সেই জিনিসের বর্ণালীগুলো আমরা এখানে আলাদা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছি। আচ্ছা, ইলেকট্রনিক ট্রানজিশন, যেটা হচ্ছে এক স্টেট থেকে, এক এনার্জি লেভেল থেকে আরেক এনার্জি লেভেলে নেমে যাবে, তখন এক ধরনের বর্ণালী তৈরি হবে। এটা হচ্ছে ইলেকট্রন ট্রানজিশন করে গেছে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে সেটা। যদি ভাইব্রেশনাল ট্রানজিশন হয়, ভাইব্রেশনাল ট্রানজিশন হলে কি হবে, অবশ্যই সেটা ভাইব্রেশন করবে একই স্টেট থেকে, এমন না সেটা অন্য এনার্জি লেভেলে চলে গেছে, অন্য এনার্জি লেভেলে যাবে না, এই এনার্জি লেভেলেই থেকে সে ভাইব্রেট করবে। তো ভাইব্রেট করলে দেখা যাবে এদের যে এনার্জি স্টেটটা খুবই ছোট ছোট জায়গাতেই তারা ভাইব্রেশন করবে, এবং এইটার জন্য আমরা এক ধরনের কি পাইতে পারি, বর্ণালী পেতে পারি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে রোটেশনাল ট্রানজিশন। রোটেশনালের ক্ষেত্রে তো তারা ভাইব্রেশনের মতো এত দূরবর্তী কোনো জায়গা ট্রান্সমিট করবে না বা যাবে না। তো রোটেশন হচ্ছে নিজ অক্ষের উপর থেকেই তারা কি করবে, ঘুরবে। তো এই ট্রানজিশনের জন্য বা এই মোশনের জন্য অনেক সময় এক ধরনের বর্ণালী পাওয়া যায়, এবং সেটাকেই বলা হচ্ছে কি, রোটেশনাল ট্রানজিশন। তো এই 3 ধরনের স্পেকট্রাম আমরা পেতে পারি, এবং এখানে আসলে এই জিনিসটাই দেখানো হয়েছে। এগুলো হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রনাল ট্রানজিশন, একটা হচ্ছে ভাইব্রেশনাল ট্রানজিশন, আর একটা হচ্ছে রোটেশনাল ট্রানজিশন। প্রত্যেকটা দেখেন এই সবচেয়ে বড় যেটা আমরা পাবো ওয়েভ ফ্রিকোয়েন্সির, সেটা হচ্ছে যে একটা ইলেকট্রন এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবে, তখন সেটার এনার্জি এবং ফ্রিকোয়েন্সিটা অবশ্যই অনেক বেশি হবে। আর যখন ভাইব্রেশনাল স্পেকট্রাম পাবো, তখন দেখবো যে আমরা সেটার ফ্রিকোয়েন্সি তুলনামূলক কি হবে, অনেক কম হবে, ওয়েভ লেন্থ বেশি হবে। আর যেটা রোটেশনাল স্পিনের ক্ষেত্রে আমরা পাবো, সেটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অনেক 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 কম হবে এবং ওয়েভ লেন্থ অনেক অনেক বেশি হবে। তো এই জিনিসগুলো একটু আমরা মনে রাখবো। এই জিনিসগুলো বলা হইলো, এমনও হইতে পারে যে প্রশ্ন করতে পারে, রোটেশনাল ট্রানজিশন যখন হবে তখন যে এই স্পেকট্রাগুলো আমরা পাবো, সেটার ওয়েভ লেন্থ কম হবে না বেশি হবে, সেটার ফ্রিকোয়েন্সি কম হবে না বেশি হবে, অথবা তিনটার কম্পেয়ার করেও এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখবেন। সর্বশেষ আমাদের আলোচনার আরেকটা টপিকস হচ্ছে লেজার, যেটা এই আলোচনায় আছে। লেজার মানেই হচ্ছে লেজার লাইট, আপনারা দেখছেন সবাই, এবং লেজার কিভাবে তৈরি হয় সেটাও জানেন। লেজার এর ফুল এলিভারেশন হচ্ছে যে লাইট এমপ্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, অর্থাৎ লাইটকে এমপ্লিফাই করা। অর্থাৎ একটা লাইট আছে যেখান থেকে এক ধরনের ওয়েভ বা ফোটন তৈরি হচ্ছে, সেটাকে এমপ্লিফাই করা, বাড়ানো। কিভাবে বাড়ানো, এই প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। স্টিমুলেটেড ইমিশনটা কি এবং কিভাবে সেটা এমপ্লিফাই করে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা যখন লেজার তৈরি করব তখন আমাদের 3টা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে একটা গেইন মিডিয়াম লাগবে। এই গেইন মিডিয়ামের মাধ্যমে আমরা কি করব, এটা এখান থেকেই মূলত আমাদের এই লেজার বা আলোটা তৈরি হবে। এবং এটা গ্যাস হইতে পারে, সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। মানে যেখান থেকে আমরা লেজারটা উৎপন্ন করতেছি বা আলোটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমার গেইন মিডিয়াম। অ্যান্ড এনার্জি সোর্স, যেখান থেকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি ওই গেইন মিডিয়ামের দিকে সাপ্লাই করব, সেটাকে বলা হচ্ছে পাম্পিং। এনার্জি সোর্সও বলতে পারি, পাম্পিংও বলতে পারি। এবং সবশেষ অ্যান অপটিক্যাল ফিডব্যাক ক্যাভিটি, যেখানে হচ্ছে কিছু মিরর থাকবে, যেটার মাধ্যমে আমরা আসলে কি করব, এই লাইট এমপ্লিফিকেশন করব। তাইলে একটা লেজার তৈরি করতে হলে আমাকে এই 3 ধরনের কি লাগতেছে, জিনিস লাগতেছে। একটা হচ্ছে গেইন মিডিয়াম, যেটা থেকে আমরা লেজার তৈরি করব বা লেজার লাইট তৈরি করব। অ্যান্ড এনার্জি সোর্স, যেখান থেকে আমরা এনার্জি সাপ্লাই করব বা পাম্পিং করব। আর একটা হচ্ছে অপটিক্যাল ফিডব্যাক, যেটার মাধ্যমে হচ্ছে আমরা লাইট এমপ্লিফিকেশন করব।
তো এখানে আমি অলরেডি বলে ফেলছি এই জিনিসগুলো কি। আরেকটা জিনিস হচ্ছে পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন মানে হচ্ছে এটা বুঝবেন কখন, পপুলেশন ইনভার্সন মানে হচ্ছে যে প্রত্যেকটা ইলেকট্রনের বা প্রত্যেকটা পরমাণুর কিছু এনার্জি লেভেল থাকে। তো এইটা হচ্ছে সেই এনার্জি লেভেল যেখানে বা যে এক্সাইটেড একটা স্টেট লেভেল যেখান থেকে কি করতে পারে, এই ইলেকট্রনগুলো খুব দ্রুত কি করতে পারে, মুভমেন্ট করতে পারে। অর্থাৎ নর্মাল স্টেটে থাকলে এগুলোর মুভমেন্ট তত ফাস্ট হয় না। আমরা যদি এরকম একটা একটা স্টেট নিয়ে আসি, হাইলি এক্সাইটেড স্টেট, যে স্টেট থেকে ইলেকট্রনগুলো দ্রুত মুভমেন্ট করতে পারবে, সেটাকে বলা হচ্ছে পপুলেশন ইনভার্সন। আলোচনা থেকে আসলে ভালো করে বুঝবেন পপুলেশন ইনভার্সনটা কি। মনে করেন এখান থেকে আমি একটা এনার্জি, নির্দিষ্ট কোনো একটা এনার্জি দিলাম, এখানে একটা আমার হচ্ছে মলিকিউল আছে বা পার্টিকেল আছে বা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটাকে যখন আমরা এখান থেকে আলো দিব বা আলো না দিয়ে বলি এনার্জি দিব বলি, তো এই এনার্জিটা যখন আমি দিব, দেখেন আমি এখানে এনার্জি দিচ্ছি, এনার্জি দেওয়ার ফলে সেটা আপার লেভেল স্টেটে চলে যাচ্ছে, যাওয়ার পরে আবার ইমিডিয়েটলি সে এনার্জি লস করে নিচে চলে আসতেছে। এখন যখন লস করে নিচে চলে আসতেছে, আমরা জানি যে হায়ার স্টেট থেকে যখন লোয়ার স্টেটে নামে তখন সে একটা কি করে, একটা বর্ণালী দেয় বা লাইট দেয়, যেটাকে আমরা বলতেছি। ঠিক এই প্রিন্সিপালটার উপরে ভিত্তি করেই হচ্ছে আমরা লেজার তৈরি করি। এখন এই যে এই ইলেকট্রনগুলো আমরা দেখতেছি, এটাকেই বলা হয় হচ্ছে আমার সোর্স, সোর্স না সরি, এটাকে বলা হচ্ছে আমার গেইন মিডিয়াম। এখন এই গেইন মিডিয়ামের পার্টিকেল যেটা আছে সেটাকে আমি কি করলাম, এনার্জি দিলাম, সেটা আপার থেকে লোয়ারে গেল। এই এনার্জি যেটা দিলাম সেটাকে বলা হয় পাম্পিং। গেইন মিডিয়ামের ইলেকট্রনকে পাম্পিং এর সাহায্যে আমি কি করলাম, উপরের স্টেটে পাঠালাম, সেখান থেকে আলো বের হচ্ছে। আচ্ছা, তো এখন এই যে আলো বের হচ্ছে, এই আলোটাই কিন্তু আমার লেজার। কিন্তু লেজার তো বর্ণালী তো অন্য ক্ষেত্রেও তৈরি হয়, তো লেজারে কেন এত পিওর একেবারে একদিকে খুবই তীক্ষ্ণ আলো বের হয় কেন, সেই জিনিসটাই আমরা দেখব। প্রথমত হচ্ছে এই স্টিমুলেটেড ইমিশন, যেটা যে ইনকামিং ফোটনগুলো আমাদের বের হচ্ছে, এই ফোটনগুলো একটা নির্দিষ্ট জায়গায় দুইটা মেররের সাহায্যে, আয়নার সাহায্যে কি করা হয়, একটা ট্রেপে ফেলা হয় এই আলোটাকে। যখন একটা ট্রেপে ফেলা হয় তখন এরা আসলে কি করে, সেম ওয়েভলেন্থের সেম ফ্রিকোয়েন্সির আরও অসংখ্য প্রতিফলনের মাধ্যমে অসংখ্য আলো একত্রিত করে। একত্রিত করে যখন আমরা এটাকে বের হওয়ার একটা রাস্তা দিই, তখন খুবই সুন্দর একটা নির্দিষ্ট আলোর একদম তীক্ষ্ণ একটা আলোকরশ্মি, যেটার ইন্টেন্সিটি অনেক বেশি থাকে, এরকম একটা আলো বের হয়। এটাই হচ্ছে মূলত লেজার। তো লেজারের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনারা করবেন এমসিকিউ মনে রাখার জন্য, যে একটা লেজারের ক্ষেত্রে কি কি ঘটে, অ্যাবজর্পশন ঘটে, স্পন্টেনিয়াস ইমিশন ঘটে, তারপর হচ্ছে স্টিমুলেটেড ইমিশন ঘটে, এবং এই যে পপুলেশন ইনভার্সন যেটার কথা বললাম, যে আমি যখন পাম্পিং করি, পাম্পিং করে এইটা হচ্ছে সর্বোচ্চ এক্সাইটেড একটা পজিশন। এই এক্সাইটেড পজিশনে নিয়ে যখন আমি ম্যাক্সিমাম ইলেকট্রনকে রাখি, তখন সেটাকেই বলা হয় হচ্ছে পপুলেশন ইনভার্সন। তো এই যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, একটা জিনিস, এই লেজারের কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, টাইপস আছে। লেজার অনেক ধরনের লেজার তৈরি হতে পারে। আপনারা জানেন যে গ্যাস দিয়ে লেজার তৈরি করা হয়, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। তারপরে হিলিয়াম নিয়ন লেজার আছে, আর্গন লেজার আছে, এরকম বিভিন্ন ধরনের লেজার, এগুলোকে গ্যাস লেজার বলা হয়। এরপরে সলিড স্টেট লেজারও আছে। এই প্রকারভেদগুলো মনে রাখবেন যে লেজার কয় টাইপের হইতে পারে, গ্যাস লেজার, সলিড স্টেট লেজার। সলিড স্টেট লেজারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে রুবি লেজার আছে, এবং এগুলোর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, সুবিধা অসুবিধাগুলো কি কি, কোনটা দিয়ে কি কি করা হয়। অ্যাপ্লিকেশন আমি কিছু লিখছি, যদিও আপনারা আরো ডিটেলস পড়বেন আর কি এমসিকিউর জন্য। তো এই টাইপস গুলো একটু দেখে রাখতে পারেন, এমসিকিউর জন্য কাজে আসবে। সময় স্বল্পতার কারণে আসলে এগুলো নিয়ে খুব বেশি ডিটেলস আলোচনা আমরা করতেছি না। লেজার অথবা হচ্ছে এক্স রে প্রোডাকশন, এগুলো নিয়ে আসলে পার্টিকুলারলি ভিডিও বানাইলে আমরা আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ ছিল আসলে, বা দেখানোর সুযোগ ছিল যে এইসব ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে ঘটে, বা এই 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 লেজারগুলোর ক্ষেত্রে কিভাবে কি কাজ করতেছে, বা লেজারের বেসিক প্রিন্সিপাল নিয়েও আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। কিন্তু আসলে যেহেতু এমসিকিউ ক্লাসের জন্য পড়ানো, সেই জন্য খুব বেশি আলোচনায় যাচ্ছি না, বা যাওয়ার সুযোগও নাই আসলে সময় স্বল্পতার কারণে। প্রপার্টিজ অফ লেজার বিম, এইটাও গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। প্রপার্টিজ অফ লেজার বিম, যে লেজার বিমের প্রপার্টিজগুলো কি কি।
গুরুত্বপূর্ণ জিনিস এই কারণে, দেখেন মনোক্রোমেটিক হচ্ছে লেজার বিমের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টিজ, যে লেজার লাইটটা বের হবে সেটা অবশ্যই সিঙ্গেল ওয়েভলেন্থের কালার হইতে হবে, সিঙ্গেল ওয়েভলেন্থ হইতে হবে। অর্থাৎ আমি একটা লেজার থেকে যে আলোটা বের করব সেটার এখানে যে পরিমাণ আলো বা ফোটন বের হবে প্রত্যেকটার ওয়েভলেন্থ কি হবে, সেম হইতে হবে। আর ওয়েভলেন্থ দিয়ে আমরা জানি যে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের কালার কি হয়, নির্দিষ্ট রকম হয়। তো যে কারণে সেম ওয়েভলেন্থের হবে তার মানে হচ্ছে সেম কালারের হবে। আপনারা দেখবেন যে একটা লেজার থেকে লাল আলো বের হচ্ছে মানে লাল আলো, সবুজ আলো বের হচ্ছে মানে সবুজ আলো, অর্থাৎ এখানে আলোর কোনো মিক্সচার নাই। তাহলে এটা নির্দিষ্ট ওয়েভলেন্থের হবে এবং সেটাকে বলা হচ্ছে মনোক্রোমেটিক। মনোক্রোমেটিক হবে এটা, কোহেরেন্ট হবে। অর্থাৎ এই লাইটের যে ওয়েভগুলো হবে, যেই ওয়েভগুলো আমরা পাবো সেগুলো অলওয়েজ ইন সেম ফেজ থাকবে। অর্থাৎ আমি যদি এখানে 3টা ওয়েভলেন্থ থাকি, তিনোটার ক্ষেত্রে এদের কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, আপার পজিশন, লোয়ার পজিশন এগুলো সব সেম বরাবরই থাকবে, তখন সেটাকে আমরা সেম ফেজ বলতে পারি। অর্থাৎ কোহেরেন্ট হইতে হবে। এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেম ফেজে যদি সমদশা সম্পন্ন যদি হয় সেগুলোকে আমরা কোহেরেন্ট আলো বলতে পারি। ডিরেকশনাল হবে। লেজারের ক্ষেত্রে আপনারা দেখছেন যে লেজারের আলোর ক্ষেত্রে ডেভিয়েশন খুবই কম, বিচ্যুতি খুবই কম। অর্থাৎ আমরা একটা লেজার রশ্মি যদি নিক্ষেপ করি, দেখবেন এই লেজার লাইটটা বা লেজারের যে আলোক রশ্মিটা সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে না, একদম সোজা ইন্টেন্সিটি বরাবর নির্দিষ্ট গন্তব্য বরাবর এটা সোজা যায়, ডেভিয়েশন হয় না, ছড়িয়ে পড়ে না। মূল কথা হাই ইন্টেন্সিটি, তীক্ষ্ণ হয়, খুবই তীক্ষ্ণ হয়, এবং তীক্ষ্ণ হয় বলেই এটা ছড়িয়ে পড়ে না। তাইলে এই লেজারের প্রপার্টিস যেগুলো আছে, যে মনোক্রোমেটিক, কোহেরেন্ট, ডিরেকশনাল, হাই ইন্টেন্সিটি, তীক্ষ্ণ আলো, ন্যারো বিম, হ্যাঁ, এবং ইন্টেন্সিটি অনেক বেশি, তো এই বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে কাজে আসবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো একটু দেখে রাখবেন। এবং সবশেষ হচ্ছে লেজার বিমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে। লেজার বিম হচ্ছে আলটিমেটলি আপনারা যদি লেজার নিয়ে গবেষণা করে দেখেন তাহলে যেটা দেখবেন যে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বা বর্তমান আধুনিক সভ্যতা যেটাকে আমরা বলি, এই আধুনিক সভ্যতায় লেজার বিম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটা আসলে সব সব দিক থেকেই বিজ্ঞানের সকল সেক্টরকে একটা নতুন মাত্রা দিছে। মানে লেজার জিনিসটা আমরা শুধুমাত্র লাইট হিসেবেই চিন্তা করি, কিন্তু এই লেজার যে কত জায়গায় কাজে লাগে, মানে বিভিন্ন ক্ষেত্রে, সেটা কল্পনাও করা যায় না। ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, হেলথ কেয়ারের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে এই লেজার বিম কাজে লাগে। এর বাইরেও আরও অনেক আছে, আমি এখানে জাস্ট কিছু নিয়ে আসছি। এর বাইরেও আপনারা দেখবেন যে শুধু এইখানে না, এখনই না, সামনে অদূর ভবিষ্যতে যে টেকনোলজিগুলো আসতেছে সেখানেও লেজার বিমের গুরুত্ব অপরিসীম। অনেক স্প্রেড ভেরিয়েশনে এই জিনিসগুলো কাজে লাগবে। তো এই অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নেবেন, এমসিকিউ যেহেতু পরীক্ষা, এটা এই অ্যাপ্লিকেশন রিলেটেড জিনিসপত্রও খুব গুরুত্বপূর্ণ, কাজে আসবে। তো আজকে এই ছিল আমাদের আসলে আলোচনা টোটাল এই চ্যাপ্টারের মধ্যে। তো এই চ্যাপ্টারের যেই টপিকসগুলো আসলে এইখানে আমরা আজকে আলোচনা করছি, এগুলো হচ্ছে মেইন বেসিক প্রিন্সিপালগুলো মনে রাখতে পারলে বা বেসিক জিনিসগুলো বুঝতে পারলে এখান থেকে এমসিকিউ কমন পড়বে আশা করি। ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি নাই এখানে, যেই সূত্রগুলো আমাদের টুকটাক আছে সেই সূত্রগুলোই জাস্ট মনে রাখতে পারেন। এত বড় বড় সূত্রের বা এত ডিটেলসের ম্যাথ আসবে না আশা করি। তো সূত্রগুলো মনে রাখবেন, সূত্রের মধ্যে কোন জিনিসগুলো কি সেগুলো মনে রাখবেন, এবং প্রত্যেকটা জিনিসের যে বেসিক কনসেপ্ট প্রিন্সিপালগুলো আছে সেগুলো মনে রাখবেন। এখান থেকে আশা করি আপনারা এমসিকিউ কমন পাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ক্লাসে অন্য আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।